পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। অবশ্যই ঘটনা লেখার আগে আপনার নাম লিখবেন, ঠিকানা লিখবেন এবং ফোন নম্বরটি লিখতে হবে। তারপর কোথায় ঘটেছে, কার সঙ্গে ঘটেছে, সব কিছুর বর্ণনা দিয়ে আপনি মূল ঘটনায় চলে যাবেন। আমি আসলে প্রতি সপ্তাহেই আপনাদের পাঠানো কিছু ভৌতিক অভিজ্ঞতা পাই, যেগুলো আপনাদের সঙ্গে ঘটা বা আপনাদের সংগ্রহ করা ঘটনা। তো সেরকম কিছু ঘটনা দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করতে চাই। আমার কাছে বেশ কিছু মেল রয়েছে। আমি প্রথমে একটু আপনাদেরকে হিন্ট দিতে চাই যে প্রথম ঘটনাটি আমার হাতে যেটি মেইলটি রয়েছে সেটি খুবই ছোট, এবং সেকেন্ড যে মেইলটি রয়েছে আপনাদের কল্পনার চেয়েও সেই মেইলটি বড়। সো আমি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় ঘন্টায় রাত 10টার পর আমি সেই মেইলটি আপনাদেরকে পড়ে শোনাবো। সো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এবং এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না, আমার কাছে থাকা সেই ভয়ঙ্কর ঘটনাটিতে চলে যেতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছেন একজন লিসেনার। সো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে এবং দেখতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার পালিচড়া বাজারের মিয়ারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আবদুল্লাহ। আর এই ঘটনাটি ঘটেছিল তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর এক ভাইয়ের সাথে। তো চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2019 সালের মাঝের দিকে। আব্দুর রহমান তখন কলেজে পড়াশোনা করত। সেই সুবাদে সে একটি হোস্টেলে থাকতো, আর যে কলেজে পড়তো সেটা রংপুরের খুব বিখ্যাত একটা কলেজ। একবার তার বাড়ি থেকে ফোন আসে, তখন সে কলেজের ক্যাম্পাসেই ছিল। ফোনটি রিসিভ করলো এবং একটা সময় জানতে পারে তার নানি অসুস্থ, এবং সে তাকে এক পলক দেখার একটা উপক্রম থেকে সে চায় সে বাসায় ফিরবে। এবার কলেজ সুপারের কাছ থেকে 3-4 দিনের ছুটি নেয় সে যখন বাস স্ট্যান্ডে যায় তখন রাত প্রায় 9টা। কিছুক্ষণ অপেক্ষার পরে একটা বাসে ওঠে এবং একটি সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর তার পাশে একজন লোক এসে বসে এবং আব্দুর রহমানকে বলে, ভাই একটু সরবেন। আব্দুর রহমান একটু সরে বসে। লোকটির বসার এক পর্যায়ে আব্দুর রহমানের হাতের সাথে তার হাতটা লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর বাসটি রওনা দেয় এবং যাত্রাপথে লোকটি আব্দুর রহমানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, আপনার নানার নাম কি করিম মিয়া? আব্দুর রহমান বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? লোকটি বলল, আপনার নানার সাথে আমার আগে প্রায়ই দেখা হতো, বেশ কয়েক বছর হলো দেখা হচ্ছে না। আব্দুর রহমান লোকটিকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? লোকটি বলল, আমার নাম তাজুল। এর কিছুক্ষণ পর তাজুল আবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো, আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? মোটামুটি অপ্রস্তুত হয়ে আব্দুর রহমান বলল, না, আমি ভূতে বিশ্বাস করি না। তখন তাজুল বলল, একটি গল্প বলি, শুনবেন? হয়তো এই গল্প শুনে আপনার ভূত প্রেতে বিশ্বাস হতে বাধ্য। তো এরপর আব্দুর রহমান হ্যাঁ সূচক কথা বললেন এবং তারপর সেই লোক গল্প বলা শুরু করল। আপনাদের গ্রামে বাস ছাড়াচ্ছে না? আমি হ্যাঁ সূচক উত্তর দেই। গ্রামের লোকেরা বলে, ওই বাস ছাড়া নাকি একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এর আসল কারণ হলো, অনেক বছর আগে ওই গ্রামের একটি মেয়ে ছিল, মেয়েটি বেশ সুন্দর ছিল। স্কুলে যাওয়ার সময় ওই পাশের এলাকার বখাটে ছেলেরা মেয়েটিকে বিরক্ত করত। একবার এক বখাটে ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ওই বখাটে ছেলেটি আরও কয়েকজন বখাটে ছেলে মিলে ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং ওই বাস ছাড়ে মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে। এরপর থেকেই মাঝে মধ্যে ওই মেয়েটির আত্মা বাস ছাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় এবং কোনো ছেলে বাস ছাড়ে রাস্তা দিয়ে একা গেলেই ওই মেয়ের আত্মাটি ওই ছেলেকে মেরে ফেলে। এই গল্পটি শুনে আব্দুর রহমান কিছুটা ভয় পায়। এরপর যখন বাসটি থামে তখন ঘড়িতে সময় 12টা। আব্দুর রহমান ভয় পাচ্ছিল, কারণ আব্দুর রহমান তাজুলকে বলেন, চলুন আমরা একসাথে বাসায় যাই। তাজুল বললেন, চলো যাই, একই রাস্তায় তো বাসা। আব্দুর রহমান সামনে সামনে হাঁটছে এবং
তার পেছনে ছিল সেই তাজুল ইসলাম। যখন তারা হাঁটতে হাঁটতে সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসে, তখন আব্দুর রহমান একটা কথা বলতে যাবে, এজন্য পেছনে ফিরে দেখে, কিন্তু পেছনে ফিরে এসে অবাক হয়ে যায়, কারণ তার পেছনে যে লোকটি ছিল সেই তাজুল, তিনি সেখানে ছিলেন না। আব্দুর রহমানের পুরো শরীর যেন ভয়ে শিউরে উঠল। এরপর বাঁশঝাড়ের দিকে চোখ পড়তে এসে দেখল কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তার চোখগুলো জ্বলজ্বল করছে। এটা দেখে আব্দুর রহমান ভয়ে নানাবাড়ির দিকে দৌড় দিতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার নানাবাড়ির কাছাকাছি চলে আসে এবং হাঁপাতে থাকে। দরজার সামনে এসে অনেক জোরে জোরে ডাকতে থাকে। এরপর তার নানা এসে তার দরজা খুলে দেয় এবং তাকে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে, কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন? আব্দুর রহমান বলে, না কিছু না। এরপর আব্দুর রহমান ঘরের ভিতর গেল এবং সেখানে গিয়ে প্রথমে তার নানিকে দেখতে পেল। তার নানি এখন কিছুটা সুস্থ। এরপর সে আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে গেল। রাত তখন 3টা। কোনো একটা ফিসফিস শব্দে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল। সে লক্ষ্য করলো তার খাটের নিচ থেকে ফিসফিস একটা শব্দ ভেসে আসছে। সে সাহস করে খাটের নিচের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি যাকে সে সেই বাঁশঝাড়ে দেখেছিল। তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং হঠাৎ করে এক লাফে সে আব্দুর রহমানের বিছানার উপর উঠে আসে এবং সাথে সাথে আব্দুর রহমান চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে বাড়ির সবাই তার রুমে চলে আসে। এরপর তার নানা আব্দুর রহমানকে বলে, এই তোর কি হয়েছে রে, তুই চিৎকার দিচ্ছিস কেন, কি হয়েছে তোর? এরপর আব্দুর রহমান তার নানাকে সবকিছু ঘটনা খুলে বলে এবং তার পরদিন আব্দুর রহমানের নানা তার এলাকার একজন হুজুরকে তার বাড়িতে নিয়ে আসলেন। হুজুর আব্দুর রহমানের কাছ থেকে সব ঘটনা শুনলেন এবং তিনি বললেন, তুমি অনেক ভাগ্যবান ব্যক্তি, তুমি যার সাথে বাসে করে এসেছো সে গত বছর একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তখন থেকে সে বিভিন্ন বিষয়ে স্থানীয় লোকজনদেরকে সাবধান করে এবং সে কখনো কারো ক্ষতি করে না। যদি এই ঘটনা যদি তোমাকে এই ঘটনাটি না বলতো তাহলে তুমি নিশ্চয়ই ওই মেয়েটির দিকে যেতে এবং মেয়েটি তোমার কোনো একটা ক্ষতি করতে পারতো। আমি তোমাকে একটি তাবিজ দিচ্ছি, এটি নাও। এরপর আব্দুর রহমান হাত বাড়িয়ে তাবিজটি নেয় এবং হুজুর বলে, এ নাও, এক গ্লাস পানি পড়া দিচ্ছি, এটা খেয়ে নাও, আশা করি তোমার সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। পরের সপ্তাহে আরও একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই রেডিও সরাবেলা 98.8 FM এবং রাতুল ভাই আপনাকে। আমার বাড়ি রংপুর জেলার পালেছাড়া বাজারের মিয়াপাড়া। শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। প্রথম ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লাগলো? আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ ভয়ের ছিল ঘটনাটি। যেমন এখন বৃষ্টি হচ্ছে, ধরুন আপনি একা একা বাসায় ফিরছেন আপনার প্রতিদিনের কাজ ছেড়ে, ঘড়িতে এখন 9:16। হতে পারে কোনো একটা ফাঁকা রোডে আপনি একা একা যাচ্ছেন এবং দূর থেকে দেখতে পেলেন কেউ একজন আসছে, কিন্তু কাছে আসতে দেখতে পেলেন সেটি একটি নারী অবয়ব এবং তার চোখগুলো জ্বলজ্বল করছে, অথবা ওনার ভাষ্যমতে রক্ত পড়ছে তার চোখ দিয়ে। তো এমন একটা দৃশ্য যদি আপনার সাথে ঘটতো আপনার কেমন লাগতো? এবং উনি আরেকটি ঘটনার শেষ অংশে বললেন যে উনি যখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং মাঝরাতের দিকে উনি এক্সপ্লোর করেন যে ওনার বিছানার নিচ থেকে একটা ফিসফিসানির শব্দ আসছে। তো এরকম শব্দ হলে আপনারা কি করতেন? এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সো দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বর্ণা জাহান, উনি লিখেছেন হাই হ্যালো। লিখেছিলেন আমাদেরকে আবির হোসেন, কেমন আছেন ভাইয়া? অনেক ভালো আছি। আমাদের সাথে ছিলেন ফারদিন, উনি লিখেছেন আনন্দবাজার থেকে। আহাদ সরকার লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়ার আরাফাত হোসেন আকাশ লিখেছেন ভাইয়া আমি গাইবান্ধা পুলবন্ধি থেকে শুনছি, থ্যাঙ্কস ফর বিং উইথ। টাকা দিচ্ছি, 3টে বসি মারা মাছ মারা 3টে নিয়ে আসো বসছি, আর 3টা হলো সই, একটা তাবিজের খোল। আচ্ছা, আর আমার বইটা আনিও। আচ্ছা। ওখানে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে ওইখানে, বাট ওই মেয়েটার উপর যে জিনিসটা ভর করছিল
শোনার পরে না মানে আমার সাথে কেমন করতেছে, আচ্ছা। চোখ রাঙাচ্ছে, হুম আবার ভয় দেখাচ্ছে, সে নাকি আমাকে পছন্দ করছে। হুম তো আমি বললাম আমাকে পছন্দ করে লাভ নাই, হুম আমার এখানে ওস্তাদ আছে, হুম আমাকে পছন্দ করে কি হবে। সে নাকি বলে আমাকে বিয়ে করবে, হ্যান ত্যান। আচ্ছা। তো এক পর্যায়ে তর্ক বিতর্কের মধ্যে পড়ে গেলাম, হুম যে আমি বললাম আমি তো তোদের বাদশা, হুম যে আমাকে নিয়ে যাওয়া অনেক দেরি আছে। হুম তো আমি তাকে বললাম আপনি আমাকে টাকাটা দেন, হুম আমি জিনিসগুলো আগে নিয়ে আসি। হুম তো যখন দুই পর্যায়ে মানে গেলাম, মানে বাসা থেকে বের হবো, আচ্ছা। মসজিদটা আর পার হতে পারছি না। হুম আনুমানিক 11টা বাজে। হুম মানে আমার পিঠের দিক দিয়ে মানে একজন বাতাসে চাপ দিচ্ছে আর একজন পেটে চাপ দিচ্ছে, হুম মানে অটোমেটিকলি আমার বমি বের হয়ে আসলো। আচ্ছা। আমি আর ওই জায়গাটা আগাতে পারছি না। হুম ওই মেয়েটার ভাইও ছিল, সবকিছু ও দেখছে। জি। পরে যাই হোক অনেক চেষ্টা করলাম, সুরা পড়লাম, পরে নিজের গায়ে নিজে ফুঁক দিলাম। হুম পার হয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে বললাম এই জিনিসগুলো দেন, জিনিসগুলো দিল। আচ্ছা। দেওয়ার পরেও ওই জায়গাটা ওই জিনিসগুলো নেওয়ার পরেও আমি আর মসজিদটা পার হতে পারছি না। আচ্ছা আচ্ছা। মানে আসার সময় পাচ্ছিলাম না, যাওয়ার সময় পাচ্ছিলাম না, দুই দিক থেকেই বাধা। ওকে। আমি বললাম ভাই দেখো, তোমার কাছে তো ম্যাচ আছে, হুম ম্যাচটা চালাচ্ছি আর যাচ্ছি। মানে আমি আমার সাহসটা আর নিজের মানে পেছন থেকে কে যেন আমার বাতাস দিচ্ছে, মানে কে যেন দৃষ্টি করতেছে এই অবস্থা। আমি সাহস হয়ে গেলাম। যাওয়ার পরে ওস্তাদ আমাকে বলল ওগুলো দাও আমার হাতে, শুকমরিচ দাও 2টা, আর হলো গরুর মাংস আনো 1 পিস। শুকমরিচ পোড়ালো, তারপর গরুর মাংস পোড়ালো। পোড়ানোর পরে মনে করেন যে কোনো কাজ হচ্ছে না, অনেকটা সময় নিছে, মিনিমাম 4.5 ঘন্টা। আচ্ছা। ওখানে থাকতে থাকতে আমার সাথে আরো অনেক কিছু হয়েছে ওখানে। ওই মেয়েটার হাত ধরছিলাম, তো ওই ধরার কারণে ও আরো বেশি আকর্ষণ হয়ে গেছে। তারপরে রাত 1টা বাজে, তখন ওস্তাদকে বললাম এইভাবে হবে না, আপনার যে জিনিসটা একদম করা হবে মানে অনেকটা সিরিয়াস, সেটা করে দেন আপনি। উনি বললো ঠিক আছে। তারপরে উনি করা একটা তাবিজ লিখলো, লিখে দিয়ে দিল। এবং সে আমাকে বলতেছে আমি তো তোকে পছন্দ করছি, তুমি বিয়ে করবে। বললাম বিয়ে করা না করা সেটা পরের বিষয়, তুই এখন এখান থেকে যাবি কি না। মানে মেয়েটার শরীরে বারবার আসতেছে, বারবার যাচ্ছে। মানে মেয়েটা তো একেবারে তো শরীরটা একদম ডিসকাউন্ট হয়ে গেছে। মেয়েটা যদি আবার সুস্থ হয়, কথা বলতে পারে না, আবার যখন ওর শরীরে প্রবেশ করে আবার মনে করেন ও কথার এনার্জিটা অন্যরকম। তারপরে এই পর্যায়ে দেখতে দেখতে তাবিজ দেওয়ার পরে আমরা ওখান থেকে আসলাম। আসার পরে আমি আমার ওস্তাদকে বললাম, ওস্তাদ দেখেন এটা কিন্তু ভালো হবে না, আমার সাথে এটা হচ্ছে। ওস্তাদ বললো তোর ওটা নিয়ে চিন্তা করা লাগবে না, তুই কালকে এক জায়গায় যাবি। কোথায়? শ্মশানে। কেন? বলে ওইখানে যাওয়ার পরে একটা জিনিস আনতে হবে। আচ্ছা। বলে শ্মশানের পোড়ামাটি। ওকে। আমি বললাম কেন? কয় এটা হলে তোর ভালো হবে। না আমার ভালো হবে না, আপনার ভালো হবে, এটা দেখেন আপনি। কয় তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। আচ্ছা। তারপরে পরের দিন রাত পোয়ালো। রাত পোয়ানোর কারণে মেয়েটা তো এক দৃষ্টিকে আমার দিকে, মানে ও ডিউটি যাচ্ছে না, ডিউটি যাচ্ছে না, আমাকে পছন্দ করে, আমার বাসার সামনে আসে, বিয়ে করবে আমাকে। তখন স্বাভাবিক আমি যেভাবে চলতেছি ও আমার মতো চলতেছে। ওকে। আমাকে অটোমেটিকলি পছন্দ করে ফেলছে। ওর গার্জিয়ান থেকে
অনেক নানান ধরনের অনেক কিছু বের করতেছে। হুম, মানে ওই মহল্লাটা এলাকা আর কি আমাকে দিয়ে ভাইরাল হয়ে গেছে জি। যে মেয়েটার সঙ্গে হ্যান ত্যান, এটা ভাবতেছে। হুম, হুম, বাট আমি তো ওইরকম না। তো এই ছিল এই ছোট ঘটনা। হুম, পর ঘটনায় আসতেছি। হুম। আচ্ছা, তো আমরা একবারেই শুনি আপনার সেকেন্ড ঘটনাটাও। একবার শুনবেন? জি, কারণ এরপরে যে আমার হাতে যে মেইলটি রয়েছে সেটি বিশাল বড়। আমি আসলে একটা দীর্ঘ সময় সেই মেইলটিতে অতিবাহিত হবে, তো আমি চাচ্ছি আপনার সেকেন্ড ঘটনাটাও এখনই শুনতে। ও আচ্ছা, জি, থ্যাঙ্কস। ওকে। এটা এই ঘটনাটা অনেক বড়, হুম, হুম, বাট এই ঘটনাটা মানে আমি নিজে ওখানে পুরা অর্ধেক জগ পানি খাইছি। আচ্ছা আচ্ছা। যেমন মেয়েটা, মানে ওই মেয়েটার বোন হুম, হুম, হুম। মানে একদম অসুস্থ। আচ্ছা, এটা ঠিক কতদিন আগের ঘটনা আপনার? এই তো আজকে 2 মাস 3 মাস হবে। 3 মাস হবে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, শুনি। ওইখানে গেলাম, হুম, ওই ওস্তাদে আমাকে ডাকলো, জার্মান আসো তো। হুম, আমি ঠিক আছে, আমি আসতেছি। যাওয়ার পরে এক পর্যায়ে গেলাম, যাওয়ার পরে দেখি ওই মেয়েটা মানে ঘরের মধ্যে ছোটাছুটি করতেছে। আচ্ছা আচ্ছা, এটাও ওই যে আপনার কবিরাজি টাইপের ঘটনা? জি। জি জি জি। কিন্তু এইটা মানে মানে সিরিয়াস, মানে বলার বাহিরে। হুম, এবং সে তো মেয়ে মানুষ, আমি তো তার গায়ে হাত দিতে পারছি না, আটকাতে পারতেছি না। তো বাধ্যতামূলক আমার ওস্তাদ বলল, বাট তুমি তোমার বোনের মতোই তাকে কন্ট্রোল করতে হবে। হুম, হুম। আমি কেন? দুঃখিত, আচ্ছা। সে আমার বোন না, সে হয়তো অন্য একটা মানুষের স্ত্রী, তাকে হাত দিতে পারবো না। সে জগ ভাঙতেছে, গ্লাস ভাঙতেছে, হুম, মানে সবকিছু আর কি আস্তারাস্তারি করতেছে। এক পর্যায়ে 2 পর্যায়ে আমি গেলাম তার কাছে। আমার কাছে একটা ইয়ে দিছিল, আমার শরীর তো বন করে আছে। হুম, আমি ওনাকে বললাম, এই বেটি কি হয়েছে? বলে আমাকে বলতেছে, এই তুই আমাকে বেটি বললি মানে? হুম, তুই আমাকে চিনিস? আমি বললাম, হুম, হুম, চিনিয়ে কি করবো আমি? বলে আমি অমুকের অমুক। আচ্ছা ঠিক আছে, কই থেকে আছিস সেটা বল। হুম, বলতেছে ওই জায়গাটার নাম হলো হানকিভাঙ্গা, বাট বটতল। আচ্ছা আচ্ছা। ওই রাস্তায় প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। হুম, বলে আমি ওইখানে থাকি। ঠিক আছে, ওইখানে থাকো, ওইখানে যাও। এখানে কি? হুম, হুম, কয় বলতেছে যে আমি এই মেয়েটাকে এখন নিয়ে যাব। হুম, হুম, ঠিক আছে, আমার সামন দিয়ে পারলে নিয়ে যাও। পরে এক পর্যায়ে 2 পর্যায়ে আমার সাথে হাতাহাতি হয়। হুম, হুম। বাট আমি একটা চড়ও খাইছি, আচ্ছা। যা সত্যি তাই বললাম, হুম, হুম, হুম। যে Okay. অনেক সময় ওস্তাদ হইতে গেলে হুম, হুম, হুম। মার খেতে হয়। আচ্ছা আচ্ছা। মারটা খাওয়ার পরে না হুম, হুম, আমি নিজে ঝিম লাগিয়ে গেছি। হুম, হুম, পরে ওখান থেকে উঠে পানি খেলাম। হুম। আমার ওস্তাদ কিন্তু কাহিনীগুলো দেখতেছে। আচ্ছা আচ্ছা। পানি খাওয়ার পরে ওস্তাদ বলে এদিকে আয়। হুম, হুম, হুম। আমার শরীরটা ফুক দিয়ে দিল, দিয়ে বলল ঠিক আছে ওই মেয়েটাকে ধরো। হুম। পরে বিছানায় শোয়ালাম। শোয়ানোর পরে আমি ওনার হুম, হুম, পেটের উপরে বসছি আর হুম। 2 হাত ঠাসা ধরছি। আচ্ছা আচ্ছা। মেয়েটা তো অনেক মোটা, তাও আমি সামাল দিতে পারছি না। জি জি। আর ওনার স্বামী তো সাহস পাচ্ছে না, ওনার মা সাহস পাচ্ছে না, আমার ভাইয়া সাহস পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এই কারণে বাধ্যতামূলক আমার ধরা। হুম, হুম, হুম। এক পর্যায়ে 2 পর্যায়ে মনে করেন যে আমার 2 বার ফালাই দিছে বিছানা থেকে। হুম, হুম, হুম। 3 বারের মাথা আমি আমার যতটুকু প্রয়োজন শক্তি ছিল হুম, হুম, হুম। পুরোটা ওনার উপর দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। পরে উনি আমাকে বলতেছে এটা কিন্তু ভালো হবে না। হুম, হুম, হুম। মানে উনি যেভাবে বলতেছে কণ্ঠগুলো মানে এতটাই যে ভারী, হুম। মানে উনি আমাকে ওখানে খেয়ে ফেলবে আচ্ছা আচ্ছা। এই অবস্থা। হুম, হুম। বেশ রাগান্বিত ছিল। হ্যাঁ, হুম, হুম, আর
মানে ওনার কণ্ঠ আসতেছে দুইটা, ছেলে মেয়ে মিশ্রিত। একটা ছেলে একটা মেয়ে, কিন্তু ছেলে কণ্ঠটা মানে এতটাই যে ভয়ানক হুম হুম, যা বলার বাহিরে। আমি তো বারবার গাও সেরে উঠতেছে, আর আমি ওনাকে মানে পারতেছি না, তাকে ছাড়তে পারতেছি না, তাকে মানে মারতে, যেহেতু সে একটা আমাদের রোগী। তাকে এভাবে বলতে বলতে আমি এক পর্যায়ে দুই পর্যায়ে মেয়েটা বলতেছে তুই আমাকে ছাড়। আমি বললাম দুঃখিত, পারবো না, আমার ওস্তাদের আদেশ আছে। হুম হুম, সে আমাকে বলতেছে ছাড়বি না। আমি বললাম, না ছাড়বো না, পারলে ঠেকা। হুম আমি বললাম এখন ছাড়বো না যতক্ষণ পর্যন্ত তুমি এখান থেকে না গেছো। হুম হুম, আমি তার সাথে ভদ্রভাবে কথা বলতেছি, সে আমার সাথে গালিগালাজ দিচ্ছে, অনেক প্রকারের গালিগালাজ। আচ্ছা, আমি এবার বললাম ঠিক আছে, কে কত দূর দেখা যাবে এখন। তাকে আবার বললাম যে এখন এখান থেকে যান, হুম হুম, আপনার ভালো হবে। আর যদি এখন বোতলে ভরে আমার ওস্তাদ, তাহলে অবস্থা একদম টাইট হয়ে যাবে। হুম হুম, বলতেছি যাবো না, হ্যান ত্যান। পরে আবার মনে করেন যে মানে যাওয়া যাওয়া ভাব, আবার 2 মিনিট পর আসলো। আসে আমাকে বলতেছে ঠিক আছে আমি যাব, একটা শর্ত আছে। কি শর্ত? হুম হুম, যে আমি ওকে নিয়ে যাব, হুম, কিন্তু আমি এখন নিয়ে যাব না, সময় আচ্ছা, লাগবে। হুম হুম, আমি কেমন সময়? সে আমাকে বলতেছে যেমন 1 মাস, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আমি ঠিক আছে, পারলে নিয়ে যাও। হুম হুম, এক পর্যায়ে আবার চলে গেল। হুম হুম, যাওয়ার পরে আবার 2 মিনিট পরে আসলো। আমি কিন্তু তাকে ছেড়ে দিছি, হুম, আবার চলে আসলো। চলে আসার কারণে মানে আমাকে বলল এখানে আয়, আচ্ছা, আমার পাশে বস। মানে ভয়েসটা মানে এতটাই যে ভয়ানক ছিল হুম হুম, যে আমি আমার সাথে বুঝলে এইভাবে কেউ এরম গলা নিয়ে কেউ কথা কথা বলেনি। বলেনি এর আগে, জি, হ্যাঁ, কিন্তু আমি তো ওখানে বারবার ভয় করতেছি হুম যে এক পাশে সাহস আছে, যে ওস্তাদ আছে, আর এক পাশে আমি ভয় করতেছি হুম, যে নিজে বাঁচলে বাপের নাম। আচ্ছা, সে বলতেছে যে তোরা 3 ভাই। হুম আমি বললাম হ্যাঁ আমরা 3 ভাই, বোন নাই। আমরা এটাও জানি। আমার বাবার নাম বললো, আমার গ্রামের ঠিকানা বললো, আচ্ছা, সবে বলা শুরু কিন্তু করে। এগুলো তো আপনি বলেননি এর আগে ওনাদেরকে, বা ওনাকে তো কখনো না না বলেননি। না না, জি জি, আচ্ছা আচ্ছা, উনি আমাকে সবকিছু বলতেছে, হুম হুম হুম, বাট আমি কবে কোথায় কোন মেয়ের সাথে ছিলাম না ছিলাম হুম হুম, সবকিছু বলা শুরু করে দিছে। হুম, আর আমি যে ওর বোনকে, যার উপরে আসর করছিল, তার বোনকে আমি ভালোবাসি, হুম হুম, মানে এই দৃষ্টিটাও হুম, ও দেখে ফেলছে। আমি বলতেছি ব্যাপারটা কি, এত কিছু জানেন কেমনে? হুম হুম হুম, আমাকে বলতেছে তোমার নাম আরমান, তুমি সিটি কর্পোরেশনের হুম হুম, সভাপতি। হুম হুম, আমি বললাম হ্যাঁ, এত কিছু জানো কেমনে? হুম হুম হুম, বলে আমি এখানে থাকি ওই গাছে। আমি ওই গাছে ঠাকুর, ঠিক আছে, তো এত আমার বায়োডাটা জানো কিভাবে? হুম হুম, বলে তুমি রাস্তায় থাকো, হুম হুম, 1টা 2টা 3টা পর্যন্ত রাস্তায় থাকো, হুম হুম, তোমার সাথে অনেক কটা ছেলেও থাকে, তারা তোমার সঙ্গে তোমার হয়ে কাজ করে। আমি আচ্ছা, বললাম হ্যাঁ জানি। এই বায়োডাটা দিল কে? হুম হুম, আমি বললাম এই বেটা। আবারও বলতেছি বায়োডাটা দিল কে? এখন আমি হাসি হাসি বললাম দেখেন এগুলো জানিয়ে লাভ নেই তো। এখন বলতেছে আমার, তুই যদি ভালো চাস তুই এখান থেকে কেটে পড়। আমি বললাম ঠিক আছে, তুই তো রাস্তা মাপবি না, তোর রাস্তা আমি খুঁজতেছি। হুম হুম হুম, তো এখান থেকে সুন্দর করে একটা নিলাম, ব্লেড নিলাম। হুম হুম হুম, ব্লেডটা নিয়ে আমার হাতের একটু রক্ত আর ওই মেয়েটার হাতের একটু রক্ত কাটলাম, মানে হাত আচ্ছা কাটলাম। আচ্ছা, হুম হুম, কাটার কারণে এই 2টা রক্ত একসঙ্গে করলাম,
ঠিক আছে, এই 2টা রক্ত দিলাম, খায় এখন চলে যাবি, এটা তোর উত্তম, মানে আমি আদেশ করলাম, নেক্সট টাইম যেন আমি আর না দেখি। বলো ঠিক আছে রক্ত খাবো। আমি বললাম তাই বলে এইভাবে বলিস না যে রক্ত খাবো, আমি যেটুকু দিচ্ছি এইটুকু খেয়ে চলে যা। ওইভাবে বলার পরে মানে রক্ত হাতে জমতে না জমতেই মানে একটু পরে দেখে আমার ওই জায়গাটা হাওয়ার মতো শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে সঙ্গে সঙ্গে? জি। আচ্ছা আচ্ছা, শুকিয়ে গেছে, মানে ওই জায়গায় মানে কে যেন পানি দিয়ে ধুয়ে দিল। আর মেয়েটার হাতও কিন্তু শ্বাস শুকিয়ে গেল। আচ্ছা, এই শুকে যাওয়ার কারণে আমি বুঝলাম ও চলে গেছে একবারে। পরে আমি আমার ওস্তাদকে বললাম আপনি ওনাকে একটা তাবিজ দেন, এত বড় রিস্ক আমি নিতে পারবো না, যেহেতু আমার হিলে চলে গেছে, আপনি একটা ভালো তাবিজ দিয়ে দেন। তবে তাবিজটা উনি লিখলো, আমি আমার হাত দিয়ে কাগজটা কাটলাম, কাটিয়া খোলে ঢুকাইলাম, ঢোকা দেওয়ার পরে তার গলায় পরিয়ে দিলাম আমি নিজে এক নিঃশ্বাসে। আর ওনাকে একটা পানি পরে দিছিল, সে পানি পড়াটা খাওয়াইছি। এই হলো 2 নম্বর ঘটনা। দ্বিতীয় ঘটনা। তো অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই, আপনার সেকেন্ড ঘটনাটিও আমরা বেশ রিচুয়াল টাইপের ঘটনা আমরা শুনলাম। তো আমি আসলে আর কথা বাড়াবো না, আমি আরমান ভাইয়ের পরে আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি তার কাছে চলে যাব। বাট তার কাছে যাওয়ার আগে আমি এই মুহূর্তে আপনাদের লেখা কথাবার্তাগুলো পড়তে চাই, যে কে কে আছেন আমাদের সাথে, কোথায় থেকে। এবং আরমান ভাই যে 2টি ঘটনা শেয়ার করলেন, এই 2টি ঘটনায় কিন্তু তার নিজের সাথে এক্সপ্লোর করা, অর্থাৎ সর্বশেষ কয়েক মাসের মধ্যে ঘটে যাওয়া এই ঘটনাগুলো একদম পিওর ঘটনা। তো যাই হোক, আপনাদের কার কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে শুনছেন এবং এই ধরনের ঘটনা আপনার কাছে আছে কিনা, আপনি যদি সরাসরি স্টুডিওতে এসে শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর আরেকটি বিষয়, যারা আপনারা যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেইল করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আর আরেকটি বিষয়, সেটি হলো গত সপ্তাহে যারা আমাদেরকে ফোন নম্বর দিয়েছিলেন কমেন্টের মাধ্যমে এবং আমাদের ফেসবুক পেজে টেক্সট করে, তাদের কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারিনি, তাদেরকে ফোন করা হয়েছিল, নাম্বার বন্ধ পেয়েছি। একটি সচল নাম্বার আমাদেরকে দেবেন যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান। আমাদের সাথে ছিলেন নাফিস হোসেনপুর তেঁতুলতলা থেকে, উনি শেষ পর্যন্ত থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। নাফিস ধন্যবাদ। আলামিন লিখেছিলেন আমাদেরকে গোরস্থানপাড়া থেকে শুনছি। ইসরাত জাহান লিখেছেন ভাইয়া কেমন আছেন। লুৎফুল আনোয়ার ভাই ছিলেন, প্রিয় রাতুল ভাই চট্টগ্রাম থেকে যুক্ত হলাম, আশা করি ভালো আছেন। উনি শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। জি লুৎফুল আনোয়ার ভাই, আপনি ভূতবেলার নিয়মিত শ্রোতা আমি জানি, আমার বিশ্বাস আপনি কেউ না থাকলেও আপনি থাকবেন। তো অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। লিখেছিলেন আমাদেরকে জিম আহমেদ, রাতুল ভাই আবারও কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে গেলাম। লিখেছিলেন আমাদেরকে হাসানুর আহমেদ, উনি লিখেছেন ভাই কেমন আছেন, অনেক ভালো আছি। নিলয় লিখেছিলেন আমাদেরকে আফিয়া ইভা, উনি জানিয়েছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন। উনি তুলসীঘাট থেকে আমাদেরকে শুনছেন। কালকে পার্কের সামনে আজমাইন ভাইয়ের সাথে আপনাকে দেখলাম। আচ্ছা তাই, প্রোগ্রাম ভালো হচ্ছে জানিয়েছেন। আরাফাত আপন লিখেছিলেন আচ্ছা লিখেছেন হাই। লিখেছিলেন আমাদেরকে আচ্ছা মেজাদুল সরকার, আজকে ভয়ের গল্প নেই। আচ্ছা আছে, ভয়ঙ্কর ঘটনা আছে একটা, এবং আমাদের অতিথির কাছেও কিছু চমৎকার ঘটনা আছে, আমরা সেই ঘটনাগুলো অল্প কিছুক্ষণের মধ্যে শুনবো। আনিশা তাবাসুম লিখেছেন ভিডিও আটকে আছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আজকে আসলে আমাদের ইন্টারনেট সংযোগ খুবই ডিস্টার্ব করছে, যার কারণে আমরা এই রকম সমস্যা ফেস করছি। লিখেছিলেন আনোয়ার ভাই যে লাতুর ভাই একটা প্রশ্ন ছিল, ফ্রিকোয়েন্সিতে আপনাদের কেন্দ্রের সর্বোচ্চ কত কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়? আমাদের রেডিও সারাবেলা এটা একটা হচ্ছে কমিউনিটি রেডিওগুলোর ফ্রিকোয়েন্সির খুব বেশি রেঞ্জ নেই, আমাদের রেঞ্জ সর্বোচ্চ 25 কিলোমিটার স্কোয়ার, আপনি চারদিকে 25 কিলোমিটার পাবেন আমাদের স্টুডিও থেকে। লিখেছিলেন আমাদেরকে এর চেয়ে বেশি দূরেও পায়, অনেক সময় দেখা যায় 25 কিলোমিটার থেকে অথবা আশেপাশের অঞ্চলগুলোতে। তো এরকম লিখেছিলেন আমাদেরকে আরাফাত আপন, ধন্যবাদ আপন, উনি মেনশন দিয়েছেন ওনার একজন ফ্রেন্ডকে। রাতুল ভাই আপনাদের কেন্দ্র, আচ্ছা আচ্ছা উনি আবারও সেম কোয়েশ্চেন করেছেন। আমাদের সাথে ছিলেন সোয়াইব ইসলাম, অস্থির সোয়াইব ইসলাম লিখেছিলেন আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আমাদেরকে লিখেছিলেন
আচ্ছা, উনি গাইবান্ধা পূর্বপাড়া থেকে আমাদেরকে দেখছেন। তো অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আরেকটি বিষয়, যারা আমাদেরকে দেখছিলেন তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের প্রথম লাইভটি কেটে গেছে ইন্টারনেট সংযোগের ব্যাহত হওয়ার ফলে। তো আমরা সেকেন্ড লাইভটি করেছি, যারা যারা শুনছিলেন তারা আরেকবার আমাদেরকে শুনতে পারেন ফেসবুক লাইভে। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল থেকেও কিন্তু আমরা সম্প্রচার করতে পারছি। আমি শুরুতে অ্যানাউন্স করছিলাম আপনাদেরকে, কিন্তু আজকে যান্ত্রিক ত্রুটি না, আমাদের হচ্ছে ইন্টারনেট খুবই সমস্যায় ফেলছে আমাদেরকে, যে কারণটা আপনারা বুঝতেই পারছেন। ফেসবুকে আমরা ঠিকঠাকভাবে লাইভ করতে পারছি না, কিন্তু আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 মাধ্যমেও ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, এবং আমাদের ওয়েবসাইট থেকেও শুনতে পারেন www.radiosarabella.fm থেকে। সো এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি ছিলেন শওকত ভাই, তার কাছে। এবং আমি বলে রাখতে চাই যে শওকত ভাইয়ের পরেই আমি চলে যাব আমার হাতে থাকা সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা আমার কাছে মনে হয়েছে, সেই মেইলটিতে চলে যাব। তো দেখতে পাচ্ছি অনেকেই ছিলেন আমাদের সাথে, তো আমি আসলে আর কথা বলতে চাই না। আমাদের সাথে সর্বশেষ যুক্ত হয়েছিলেন মাহি। তো এখন আমি চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি শওকত ভাইয়ের কাছে। এখনকার যে ঘটনাটা বলবো, মূলত এই ঘটনাটা ঘটেছে হচ্ছে আমার সাথে। জি। আর এইটা মূলত বেশ কয়েক মাস আগের ঘটনা, 2 থেকে 3 মাস মেবি। সো আমি পড়তেছিলাম, আমার আগের মতোই পড়াশোনা করতেছিলাম, বাট সেদিন কেন জানি আমার ঘুম আসতেছিল না তখন। আর সবচেয়ে বড় কথা, সেদিন আমি বাহির থেকে আসছিলাম। আমি একটু রংপুরে মেডিকেলে গেছিলাম, মেডিকেল থেকে আমি বাসায় ঢুকে পড়তে মন চাচ্ছিল না, আমি একটু ফোন স্ক্রল করতেছিলাম। আচ্ছা। তখন ফোন স্ক্রল করতে করতে তখন 1:30 পার হয়ে যায়। তো আমার পড়ার টেবিলে দেখি একটা অস্বাভাবিক একটা কেন জানি একটা ঘটনা ঘটতেছিল। আমি পড়তেছিলাম, ফোন স্ক্রল করতে করতে আমার যখন আমি চোখ ফিরে দেখি, আমার পড়ার টেবিলের পেছনে আমি একটা ফুল লাগাইছিলাম। আচ্ছা। লাল গোলাপের মতো একটা ফুলের ঝুড়ি লাগানোর ফলে দেখতেছিলাম যে ফুলটা কেন জানি অটোমেটিকলি ঘুরতেছে। এতটা ঘুরতেছে যেটা আসলে আমি নিজেও এতটা ঘোরাতে পারবো না, এতটা পাক দিচ্ছে মনে হয়, কি বলবো, মনে হয় ফুলটা কেউ পেঁচাইছে, পেঁচানোর কারণে ওটা ঘুরতেছে, কিন্তু কোনো বাতাস ছিল না, একদম নীরব ছিল। আচ্ছা। যখন আমি কাছে গেলাম দেখি আস্তে আস্তে ফুলটা ঘোরা বন্ধ হয়ে গেল। তখন আমি হঠাৎ করে তো দেখে তো একদম হতভম্ব, তখন তো আমি চিৎকার করে উঠি। তারপরে আমার মাকে ডাক দিই যে মা এই বৃত্তান্ত। তারপর মা আসি দেখে যে হ্যাঁ আসলে ঘটনাটা ঘটে গেছে। তো তারপরে আশেপাশে দেখলাম যে কেউ কি এরকম কিছু করছে, কিন্তু কিচ্ছু নেই, একদম বাইরে একটু দমকা একটু হাওয়া, বাট আমার রুমের ভিতর কখনো হাওয়া ঢুকতো না। এমন সিস্টেম করে আমি রুমটা মেজরিটি উঠছিলাম, কিন্তু এরকম ঘটনা ঘটার কথা ছিল না। বাইরে থেকে বাতাস ঢোকার কোনো ওয়ে ছিল না। হ্যাঁ, ওয়ে ছিল না, বাইরে থেকে কোনো বাতাস ঢুকতে পারতো না। কিন্তু তখন মা যখন দেখলো তখন ফুলটা খুলে ফেলে, খুলে তখন রাখে। তারপর আমি তো আর ঘুমাতেই পারি না, কেন জানি বারবার একটা ভয়ে কাজ করতেছিল। তো তারপরে আমি রুম থেকে আমি মার রুমে চলে যাই। তারপরে মূলত পরের দিন একটু কবিরাজ নিয়ে আসি, একটি ঝাড়ফুঁক করে। আমি এমন ভয় পাইছিলাম, বাট আমার সেই রাতে জ্বর আসছিল যে এরকম অস্বাভাবিক ঘটনা এরকম ঘটেনি। অনেক বছর আগে আব্বুর সঙ্গে যখন ছিলাম তখন ওই ঘটনাটা ঘটছিল, বাট এটা আমার লাইফে একদম স্বচক্ষে দেখা। বাট এটা খুবই অস্বাভাবিক ঘটনা ঘটছিল আমার সাথে, যেটা আমি কখনোই ভুলতে পারবো না যে হঠাৎ করে এইরকম ঘটনা আমার সাথে ঘটবে। বাট আমি নিজেও বিশ্বাস করি না যে আসলে ভূত প্রেত আছে কিনা, কিন্তু হ্যাঁ কিছু কিছু ঘটনা আসলে আমাদের জীবনে ঘটে যায় যেটা আসলে বিশ্বাস করতেই হবে, যেটা আমি নিজে এর ভুক্তভোগী ছিলাম। তো এইটুকুই আমার ছিল আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা শওকত ভাইয়ের থেকে শুনলাম ঘটনা। সো এই মুহূর্তে আমি আসলে আর কথা বাড়াবো না, আপনাদের দু একজনের কমেন্ট পড়বো এবং তারপরেই আমার হাতে থাকা সেই মেইলটিতে চলে যাবো। আমি আপনাদেরকে বলে রাখি, মেইলটি তুলনামূলক একটু দীর্ঘায়িত হতে যাচ্ছে, কারণ মেইলটি বেশ বড় উনি যেভাবে আমাদেরকে লিখেছিলেন। সো দেখতে পাচ্ছি আরও অসংখ্য মানুষ আমাদেরকে দেখছেন,
নতুন নতুন কিছু মানুষকে দেখতে পাচ্ছি। লিখেছিলেন আমাদেরকে সেতু ইসলাম, হাই ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। আমাদের সাথে ছিলেন মাহি, উনি সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম সালাম। লিখেছিলেন আমাদেরকে ইন্টারন্যাশনাল ভদ্র, আচ্ছা আচ্ছা ইন্টারন্যাশনাল ভদ্র, কিন্তু আপনার নামটি লিখলেন না ভাইয়া, আপনাকে কিভাবে চিনব। লিখেছিলেন আমাদেরকে এমডি রাফি, ভাইয়া যুক্ত হলো মাঠের হাট থেকে, আমার মামার সাথে শুনছেন। আপনাদের দুজনের জন্য শুভকামনা। আমাদের সাথে ছিলেন মাহি, উনি এসকে সিন থেকে শুনছেন। আমাদের সাথে ছিলেন আরাফাত আপন, হাই ভাইয়া কেমন আছেন আপনি? আমি আপনার বিশাল বড় ভক্ত, এর জন্য আপনার উচিত আমাকে কিছু গিফট করা। হ্যাঁ, এই তো আপনাদের জন্য ভৌতিক কিছু ঘটনা আমি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করি, এটাই আপনার জন্য গিফট। লিখেছেন আমাদেরকে এমডি রাফি, ভাইয়া অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এছাড়া ছিলেন আমাদের সাথে আফিয়া ইভা, উনি লিখেছিলেন আমাদেরকে। আরও লিখেছিলেন হাসানুর আহমেদ নিলয়, উনি লিখেছিলেন আমাদেরকে যে ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। এমডি জিম আহমেদ লিখেছিলেন, ভাইয়া আমি কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে গেলাম। জিম, আপনার জন্য শুভকামনা। কুড়িগ্রামের যদি কোনো ঘটনা থেকে থাকে, ভয়ানক ঘটনা বা ভৌতিক অভিজ্ঞতা আপনার পরিচিত কারোর সাথে ঘটেছে বা আপনার জীবনে ঘটেছে, এরকম ঘটনা জানা থাকলে কিন্তু আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আমাদের সাথে ছিলেন ইসরা জাহান, লিখেছেন কেমন আছেন ভাই? অনেক ভালো আছি। এরপর আমাদের সাথে আলামিন ছিলেন গোরস্থান পাড়া থেকে। সো এই মুহূর্তে আর কথা বাড়াতে চাই না, আমি চলে যেতে চাই আমার হাতে থাকা সেই মেইলটিতে, যেটি আমাদেরকে একজন শ্রোতা পাঠিয়েছিলেন আপনাদের মধ্যে থেকেই। ওনার নামটি কোথায় লিখেছেন একটু দেখি। তানভীর প্রধান আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছিলেন। সো উনি যেভাবে আমাকে লিখেছেন ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি ভূতবেলার সকল লিসেনার্স সহ আমার বিশ্বাস সবাই ভালো আছেন। আমার সকল ঘটনা পড়ে শোনানোর জন্য প্রিয় রাতুল ভাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে মডারেটর প্রিয় শাহাদুল ভাই সহ সকল টিম মেম্বারদের জানাই ধন্যবাদ, যারা ভূতবেলাকে আবারও ছন্দে ফিরিয়ে নিয়ে এসেছেন। এটি সম্ভব হয়েছে আপনার অক্লান্ত পরিশ্রমের কারণে। এটা হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আর এখানে মনে আছে সেই পুরোনো দিনের কথা। কখনো গরমের দিনে খালি গায়ে উঠোনে বসে একপাশে, কখনো আচ্ছা চাদর মুড়ি দিয়ে শুনতেন শীতকালে। তো এমন কিছু অনুভূতি ব্যক্ত করেছেন। পরিবেশ পরিস্থিতি যেমনই হোক না কেন, কোনোভাবেই মিস করিনি। যাই হোক, আমি ভূতবেলার এবং রাতুল ভাইয়ের একনিষ্ঠ ভক্ত এবং একজন নিয়মিত শ্রোতা, মোহাম্মদ তানভীর প্রধান। আমি ঘটনাটি কালেক্ট করেছি আমার এক বন্ধুর কাছ থেকে, তার নাম রুশো। তো শুরু করা যাক। রুশো যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। গণিতের সরলগুলো শেষ করে চয়ন ঘড়ির দিকে তাকালো, দেখলো তখন সন্ধ্যা 7টা মতন বাজে। এতক্ষণে তো তার বন্ধু সোহমের এসে যাওয়ার কথা, কিন্তু এখনো ডাকছে না কেন? তো আজ 1 মাস হলো সে তার বন্ধুদের সাথে রাতের বেলা লুকোচুরি খেলতে যাচ্ছে। আর এই 1 সপ্তাহ হলো সে তার একটা নতুন সাইকেল পেয়েছে তার বাবার থেকে উপহার। সেই সাইকেলটা নিয়ে যাচ্ছে খেলতে। চয়ন সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে এবং ঘরের এক কোণে রাখার টেলিফোন দিয়ে তার বন্ধু সোহমকে ফোন করে, কিন্তু সোহম ফোন তোলে না। শেষে হতাশ হয়ে টিভির দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই কলিং বেলের শব্দে সে থমকে দাঁড়ায় আর খুব দ্রুত ছুটে যায় দরজার দিকে, দরজা খুলতে। আরে সোহম, এত দেরি হলো কেন আসতে তোর? শিউলি ফুল গাছের নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে সোহম বলল, আজ আমি একটা নতুন জায়গা খুঁজে পেয়েছি। আচ্ছা, উনি লিখেছেন যে আমি একটা নতুন জায়গা খুঁজতে গিয়েছিলাম খেলার জন্য। আগে ওই ছোট্ট জায়গাটায় কারা যেন বাড়ি করেছে যেখানে আমরা খেলতাম। লোকগুলো ওদিকে আর কাউকে যেতে দিচ্ছে না। তো যাই হোক, আজকে একটা জায়গা পেলাম, বিশাল জায়গা। ওদেরকে নিয়ে গেছি ওখানে, ওরা খেলছে। তাই আমি তোকে ডাকতে এলাম, যাবি? তো আমি বললাম, হ্যাঁ দাঁড়া, আমি আমার সাইকেলটা নিয়ে আসি। বাড়ির ভেতর থেকে সাইকেলটা বের করব চয়ন। সোম এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। অন্য দিনের চেয়ে সোমকে একটু আলাদা লাগছে, কেমন যেন অদ্ভুত রকম চুপচাপ হয়ে গেছে। যাই হোক, চল সাইকেলটায় ঘুরিয়ে
আচ্ছা চল সাইকেলটা ঘুরিয়ে পেছনের রাস্তা ধরে আমরা যাই, এদিকে একটা শর্টকাট রাস্তা আছে। সোহম বলল যে তোর বাড়ির কাজগুলোকে শেষ করেছিস? সোহম উত্তর দিল না। একটু এগোতেই চারিদিকে অন্ধকার, এদিকে সম্ভবত লোডশেডিং, তাই কিছুক্ষণ আগেই বৃষ্টিও হচ্ছিল। এখনো রাস্তার মাঝে ছোট ছোট গর্তগুলো জলে ভিজে আছে। রাস্তার পাশের বাড়িগুলোর থেকে হালকা আলো আসছে। আড্ডার চা খাওয়ার রাস্তার সামনে থেকে একটা আগুনের ফুলকি আসছিল। বোঝা যাচ্ছিল যে দূর থেকে কেউ হয়তোবা একটা হ্যারিকেন জ্বালিয়ে আসছে। এটা বুঝতে আমার অসুবিধা হলো না। একটু দূর থেকে মন্দির থেকে আরতি শুরু হয়ে গেছে শব্দ শোনা গেল। বাইরে বটগাছের শিকড়ের আড়াল থেকে মন্দিরের ভেতরের প্রদীপটা দেখতে পেল চয়ন। সাইকেল থেকে প্রণাম করলো সেখানে। সোহম একটা অন্ধকার গলির সামনে দাঁড়িয়ে বলল, এখান থেকে সোজা চলে যেতে হবে। এই বলেই সে আগে আগে হাঁটা ধরলো। চয়নও তাই করলো। ঢালু রাস্তার ধারে জল জমে রয়েছে। তার পাশে পুকুরে ঝিঝি পোকার ডাক, ব্যাঙের কোলাহল শোনা যাচ্ছে। দু এক সময় মাঝে মধ্যে জল ঝাপটানোর শব্দ শোনা যায়। পুকুর পেরিয়ে একটু সামনে গেলেই একটা চার্চ দেখা যায়। চার্চের মাথায় ক্রসটা অন্ধকারে ভালোভাবে দৃশ্যমান। সোজা গিয়ে ডান দিকে ইটের রাস্তা, আর তার পাশেই ঝোপঝাড়ের অন্ধকারটা বেশ জমাট বেঁধেছে। রাস্তার আশেপাশে অসংখ্য নাম না জানা গাছ, আর তার মধ্যেই হঠাৎ একদল বাদুর উড়ে গেল চয়নের পাশ দিয়ে। একটু হলেই চিৎকার করে দিত চয়ন। যাই হোক, রাস্তার ধারে প্রকাণ্ড গাছগুলো পাতা থেকে জলের ফোঁটাগুলো হাওয়ার দাপটে গায়ে পড়তে থাকে। বৃষ্টি পড়ছে নাকি সোহম? সোহম বলল, না, গাছের জল হবে হয়তোবা। ওই যে দূরের ঝোপের আড়ালে জোনাকি দেখা যাচ্ছে, এবং চারপাশ থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছিল। চয়ন দাঁড়িয়ে দেখছিল চয়ন দাঁড়িয়ে দেখছিল যে দূর থেকে সেই জোনাক পোকার দৃশ্যগুলো, এবং তখনই সোহম এসে তাড়া দিতে লাগলো, চল তাড়াতাড়ি যেতে হবে, না হলে রাত হয়ে যাবে। তারা হাঁটছে। বেশ কিছু দূর থেকে একটা সুন্দর সুর শোনা যাচ্ছিল, মনে হচ্ছে কেউ যেন বাঁশি বাজাচ্ছে। এই মনোরম পরিবেশে বেশ ভালোই লাগছিল। যাই হোক, বহু কষ্টে এগোতে হলো, নইলে রাত হয়ে যাবে যে। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস আসছিল, সম্ভবত ঝড় হবে। গঙ্গার ঘাট সামনেই। গঙ্গার পাড় থেকে কয়েকজন বসে হয়তো গল্প করছিল। আমি জিজ্ঞাসা করলাম, এই আর কত দূর? সে বলল, এই তো এসে গেছি, এই রাস্তাটা ক্রস করলেই। একটা বহু দিনের পুরনো বাড়ি, ইংরেজ আমলের সম্ভবত, একেবারে ভগ্ন দশা। অন্ধকার জমাট বেঁধে রয়েছে। বাড়িটার পাশ কাটিয়ে সোজা রাস্তা। এবার পিচের রাস্তা থেকে নেমেই একটা বড় গর্তে বৃষ্টির পানি ভরে আছে। দুপাশে বড় বড় গাছ, আর জঙ্গলে ঝোপের মাঝে থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। একটু এগোতেই প্রচণ্ড জলের শব্দ শোনা যাচ্ছে। এখানে চয়নের ভয় করতে লাগলো। সে ভাবছে সে বাড়ি ফিরে যাবে, তাই, কিন্তু কারণ সে তো রাস্তা চেনে না। সে নিরুপায় হয়ে সোমকে অনুসরণ করতে লাগলো। সোম সোজা গিয়ে বাম দিকের একটা রাস্তায় ঢুকে গেছে। চয়নও তাই করলো। রাস্তার বাম দিকে খুব একটা বড় কোয়ার্টার বা ফ্যাক্টরি হবে সম্ভবত, পরিত্যক্ত, একেবারে ভেঙে পড়ার মতো। আকাশে চাঁদের হদিশ নেই। আজকেই অমাবস্যা। চয়ন ততক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। হাঁপিয়ে উঠে সোহমকে জিজ্ঞাসা করলো, আর কত দূর রে? সোহম কোনো উত্তর দিল না। চয়ন বিরক্ত হয়ে চিৎকার করবে, এমন সময় সে পেছনে ঘুরে দেখে কোথাও কেউ নেই, শুধু সে রয়েছে এখানে। আবছা কুয়াশা আর নিস্তব্ধতা। ঘাবড়ে গিয়ে সোহমের নাম ধরে চিৎকার করছিল চয়ন, কিন্তু তার চিৎকার দুইবার প্রতিফলিত হয়ে স্তব্ধ হয়ে যায়। বড় বড় পরিত্যক্ত ফ্যাক্টরির রাস্তায় সাইকেল নিয়ে একা দাঁড়িয়ে আছে। একটা প্রাণীও নেই সেখানে। অন্ধকারে আবছা আলো দেখা গেল কে যেন ফ্যাক্টরির সামনে চাদর গায়ে দিয়ে বসে আছে। নিরুপায় হয়ে চয়ন তার দিকে ধাবিত হয়। খানিকটা কাছে গেল। চয়ন বুঝতে পারলো যে লোকটা আস্তে আস্তে কাঁপছিল, হয়তো আবার ঠান্ডায় হবে। চয়ন লোকটার সাথে কথা বলার আগেই একটা বিদ্যুতের ঝলকে লোকটার মুখটা দেখা গেল। পোড়া মুখে নীল ওই চোখে শরীর থেকে সে দেখতে পেল বিদ্যুতের ঝলকে তার মুখটা দেখা যাচ্ছিল। পুরো মুখটা ছিল
নীল রঙের, এবং চোখ থেকে এবং শরীর থেকে টপ টপ করে রক্ত পড়ছে। এসব দেখে চয়নের বুকের আচ্ছা 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 এবং সে দেখতে পেল যে প্রচণ্ড ভয় পেল এমন একটা দৃশ্য দেখে, এবং আস্তে আস্তে সেই অবয়বটা চয়নের দিকে এগোতে থাকে, এবং সেখানে চয়ন যেন আটকে গেছে। ওখান থেকে বিদ্যুতের ঝলকে চয়নের সব আচ্ছন্ন ভাব ফিরে আসে। সাইকেল ঘুরিয়ে প্রাণপণে পালায়, লোকটা পিছু করছে নাকি তাও জানে না সে, কারণ পিছনে তাকায়নি। সর্বোচ্চ শক্তি দিয়ে সে সাইকেল চালাতে থাকলো, কারণ কান গরম হয়ে উঠেছে। এবার থাকতে হবে কোথাও। দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে, ঝড় হবে মনে হয়। ভয়ে গলা শুকিয়ে এসছে। এবার থাকতে হবে কোথাও, কারণ দক্ষিণ থেকে ঠান্ডা বাতাস বইছে, মনে হচ্ছে ঝড় হবে। ভয়ে গলা শুকিয়ে এসেছে। তারপরও অনেকক্ষণ সাইকেল চালাতে থাকে। গড়ি গড়ি বৃষ্টি শুরু হলো। রাস্তার পাশ দিয়ে বাঁশবাগান থেকে এক চিলতে আলো দেখা গেল, যেটি আসছিল রাস্তার ধারের একটি ছোট্ট শিব মন্দির থেকে, যা হাওয়ার দাপটেও নিভে যায়নি। সেটাই অবাক করার বিষয়ে চলমান মন্দিরের সামনে হতভাগা হয়ে দাঁড়িয়ে থাকে সে যা দেখছে তার কাছে সত্যি মনে হচ্ছে নাকি কোনো দুঃস্বপ্ন। তো ততক্ষণে তার মাথায় চিন্তা আসে যে বাড়ির লোক কী করছে কে জানে, হয়তো এতক্ষণে পুলিশের কাছে খবর চলে গেছে আমার নিখোঁজ হওয়ার বিষয়টা, নাকি এটা কোনো দুঃস্বপ্ন। অচেনা জায়গায় রাতের বেলায় নিঝুম অন্ধকারে ঝড়ের মধ্যে একটা মন্দিরের সামনে আলোর উৎসর জন্য দাঁড়িয়ে থাকা কি ভালো কথা? নিজেকে কোনো অসহায় প্রাণীর মতো লাগছে। প্রচণ্ড খিদাও পেয়েছে, কিন্তু মাথায় কিচ্ছু আসছে না। কিন্তু প্রদীপের দিকে চোখ যেতেই সব যেন পরিষ্কার হয়ে গেল। প্রদীপটা জ্বলছে মানে নিশ্চয়ই এখানে কেউ থাকে। তাছাড়া এই জঙ্গলের মধ্যে কেই বা প্রদীপ জ্বালাবে? আর যত বৃষ্টি হচ্ছে, এখানে ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। এবার হাওয়া বইতে শুরু করে জোরে। বাসগুলো ঠকঠক আওয়াজ করতে থাকে। চয়ন মন্দিরে নমস্কার জানিয়ে বেরিয়ে পড়ে লোকালয়ের উদ্দেশ্যে। সে খুঁজতে থাকে আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, যেখানে সে রাত কাটাতে পারে। এই অন্ধকারে বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষগুণ ভালো মাথার উপর একটা উনি লিখেছেন যে এই অন্ধকারে বাঁশবনে দাঁড়িয়ে থাকার চেয়ে লক্ষগুণ ভালো যে কোথাও গিয়ে ওঠা। তো ঠিক সেই মুহূর্তে মাথার উপর দিয়ে একটা প্যাঁচা ডাক দিয়ে চলে গেল। গাটা যেন ঝমঝম করে উঠল। ফাঁকা রাস্তা, বৃষ্টি পড়ছে চারদিকে, নিঝুম অন্ধকার, কিন্তু এর মধ্যে থেকেও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল সেই অবয়বটা তাকে এখনও অনুসরণ করে যাচ্ছে, কিন্তু সে এখনো পেছনে ফিরে তাকায়নি। দূরে যেতেই বাঁশবনের ফাঁক দিয়ে একটা হলুদ আলোর দেখা পেল সে। অন্ধকারে আর কিছু না ভেবে সোজা সে আলোর উৎসের দিকে ধাবিত হলো। বাঁশবনের মধ্যে দিয়ে সরু কাঁচা রাস্তা দেখে মনে হলো যেন বহুদিন এখানে কোনো মানুষের পা পড়েনি। শুধু বাদুর আর চামচিকের আনাগোনা। অনেকক্ষণ হাঁটার পর একটা কুড়ে ঘর দেখা গেল। সেখানে হ্যারিকেনটাই রাখা, এবং সেই হলুদ আলোর উৎসই সেই ঘরের ছাউনির বাইরে হ্যারিকেন। ওকে, সেই আলোটা দেখে সে ঘরটার কাছে এসে ঘরটার পাশে একটা পুকুর, আর পুকুর ভর্তি পানা মাছের আষ্টে গন্ধে বাড়িটার চারপাশ বিরাজ করছিল। সে সামনে গিয়ে ডাকতে লাগলো। শূন্যতা ছাড়া আর কেউ সাড়া দিল না। কোথাও কেউ নেই। চয়ন দেখে সাইকেলটা একপাশে রেখে সেই দালানের ভেতর গিয়ে বসে। এতক্ষণে বাইরে বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বইতে লাগলো। সামনে ঝোপে একদল জোনাকির হালকা রং ছড়িয়ে আছে। ঝিঝি পোকার কোলাহল শোনা যাচ্ছে। হ্যারিকেনের আবছা আলোয় চারপাশের পরিবেশটা বেশ ভালোই লাগছিল। চয়নের মনে পড়ছিল সেই ছেলেবেলায় ঝড় বৃষ্টির সময় লোডশেডিং হলে হ্যারিকেনের মৃদু আলোয় জানালার পাশে বসে থেকে ঠান্ডা বাতাস উপভোগ করার দিনগুলো। তার মা তাকে ভূতের গল্প শোনাতো। সত্যিই অনেক বছর পর এই কথাগুলো মনে পড়তে থাকে চয়নের। কারণ এখনকার দিনে সাইক্লোন এলেও কখনো কারেন্ট যায় না। আর অপ্রয়োজনীয়ভাবে সমস্ত জায়গায় 10 হাত দূরে দূরে বসানো বিদ্যুতের লাইট পোস্টগুলো কোনোদিন প্রাকৃতিক রূপ সৌন্দর্য দেখার সুযোগ করে দেয়নি। সত্যি আজকাল সমাজ ব্যবস্থা আজকের শিক্ষা ব্যবস্থার মতোই হয়ে গেছে। ধরা বাঁধা সবাইকেই এক জিনিস মুখস্থ করানো হয়। যাই হোক, এসব কথা ভাবতে ভাবতে চয়ন নিজের কথাই ভুলে গিয়েছিল। অবচেতন মনে সে অনুভব করলো পেছনে কেউ একজন আছে। পেছনে তাকাতেই ভারী গলায় বলে উঠল,
ঘরের ভেতর থেকে যে এই নাও গামছাটা নিয়ে ভালো করে শরীর মুছে নাও, নইলে ঠান্ডা লাগবে। একটু চমকে উঠে চয়ন লোকটির হাত থেকে গামছাটা নিয়ে শরীর মুছে ফেলতে চাইল, কিন্তু আমি ডাকলাম, কেউ সাড়া দিল না। এই বলে আচ্ছা এই দালানে এসে একটু ঘুমাচ্ছিলাম, কিন্তু শুনতে পাইনি। বাবু, তোমাকে আমি দালানে বসে থাকতে দেখে গামছাটা এখানে নিয়ে এলাম। আচ্ছা আগে ভেতরে চলো, তারপর কথা হবে। আচ্ছা, উনি বারান্দায় বসেছিলেন এবং তারপর ভেতর থেকে একজন লোক এসে তাকে গামছা দেয় এবং সেই লোকই তাকে ভেতরে আসার জন্য আমন্ত্রণ জানায়। এখন ঘরে ঢুকতেই কেমন যেন একটা ব্যবসা গন্ধ নাকে এলো। অনেকদিন ধরে কোনো ঘর বন্ধ থাকলে যেমন হয়, ঠিক তেমনি আরও একটা জিনিস নজরে পড়ল। ঘরের ভেতরে আসবাবপত্রগুলো যেন মনে হচ্ছে ফাঁকা। ঘরের এক কোণে একটা চৌকি আর ঘরের দেয়ালে ঝুলন্ত একটা হুক ছাড়া কিছুই নজরে পড়ল না। লোকটা হ্যারিকেনটা রেখে ভেতরে কোথায় যেন চলে গেল। খানিকক্ষণ বাদে লোকটা এক বাটি মুড়ি আর কাঁচা লঙ্কা আর গরম আলুর চপ দিল খেতে, বলল যে তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর কথা বলবো। ঝড়ের জলের মধ্যে খাবার কেউ ছাড়ে? লোকটা একটু ফাঁকে একটা হুকো টানতে লাগলো। এতক্ষণে লোকটার মুখটা হ্যারিকেনের আলোয় হালকা দৃশ্যমান হলো। মাথায় চুল নেই, কিন্তু মুখে কফ দাড়ি ভর্তি, এবং এর ফলে তার মুখটাই মোটামুটি দেখা যাচ্ছে না। পরনে হাতাকাটা ফতুয়া আর একটা লুঙ্গি। তো তিনি হুকোতে লম্বা টান দিচ্ছেন এবং বলছেন, আচ্ছা তোমার নামটাই তো জানা হলো না। আমি বললাম, আমার নাম চয়ন। আমার একটা বন্ধুর সাথে খেলতে যাচ্ছিলাম এবং পথ হারিয়ে এখানে আসা। কি খেলতে চাও? লুকোচুরি? এই সাইকেলে করে? আজকালকার ছেলেরা যে কিসব খেলা করে আমি বুঝি না। আর এই দেখো, আমার নামটাই তো বলা হলো না। আমার নাম বরকত আলী, এখানেই থাকি, পাশে একটা ফ্যাক্টরিতে কাজ করি। কিছুক্ষণ নিস্তব্ধ থাকা বাইরে থেকে আসা ঝিঝি পোকার ডাক যেন তীব্রতর হয়ে উঠল। তোমার বাড়ি কোথায়? তা আমি বললাম, আমার বাড়ি গাছবাড়ি। আর যা ঝড় উঠেছে, আজকের বাড়ি ফিরতে হবে না তোমার, কালকে যাও, এখানেই থেকে যাও। আর কোনো অসুবিধা হলে বলো। বুঝতেই পারছো গরিবের ঘর, একটু অসুবিধা তো হবেই। আমি বললাম, না কাকু, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ বাদে দেয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ পড়লো। এই রে, 10টা বাজে। এতক্ষণে বোধহয় পাড়ার লোক সহ জড়ো হয়ে গেছে বাড়ির সামনেই। যাই হোক, এভাবে আর কোনো কথা বলে লাভ নেই, কাল দেখা যাবে। এখন বাইরের বৃষ্টির শব্দ পাতার উপর পড়ছে এবং আশপাশ থেকে ব্যাঙের কোলাহল আর ঝিঝি পোকার ডাক তো আছেই। তো এরকম বেশ কিছু শব্দ পাচ্ছেন তিনি। বাড়ির গাছের উপর একটা প্যাঁচা রাখতে শুরু করলো। রাত গভীর, কিন্তু ঘুম আসছে না। অচেনা জায়গা, সম্ভবত হ্যারিকেনের কাছে কালি পড়ে গেছে। অনেকক্ষণ হলো প্রায় জ্বলছে, এখন প্রায় নিফু নিফু আলো। লোকটা দেয়ালের কাছে বসে ঝিমুচ্ছে, কিন্তু কি লোকটার দাঁতগুলো কেমন অস্বাভাবিক। হ্যারিকেনের আলোর তীব্রতা কমার সাথে সাথে লোকটাকে অস্বাভাবিক লাগতে শুরু করলো। লোকটার দাঁতগুলো অনেক বড় বড়, নখগুলো কেন যেন বড় হয়ে গেছে। আমি কোথায় এসে পড়লাম? এই ঝড়ের রাতে এমন অচেনা জায়গায় একজনের বাড়িতে, যার পরিচয় জানি না এবং ভীষণ রকমের ভয়ঙ্কর দেখতে। বৃষ্টি পড়ছে এখানে, হ্যারিকেনের আলো প্রায় নিভে এসেছে। ব্যাপারটা আমার কাছে ভালো ঠেকছে না। লোকটা ঘুমিয়ে পড়েছে। এখনই সময় আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে দরজার দিকে অগ্রসর হলাম প্রায় নিঃশব্দে। আমি প্রায় নিঃশব্দেই বাইরে বেরিয়ে এলাম। সাইকেলের তালাটা খোলার আওয়াজে লোকটা যেন চেঁচিয়ে উঠল, ধর ধর ধর, পালানো মনে হয়। তো সাইকেলটা নিয়ে ঝড়ের গতিতে আমি ছুটে পড়লাম সেখান থেকে। গায়ের যত শক্তি ছিল সব লাগিয়ে চললাম। বুঝতে পারলাম আমার পেছনে কেউ একজন আমাকে অনুসরণ করছে। পেছনে থেকে কারো একটা দৌড়ে আসার ধূপধাপ শব্দ আসছে আমার কানে। তাও পেছনে তাকায়নি, শুধু সাইকেলটা নিয়ে প্রাণপণে ছুটতে লাগলাম। অনেকক্ষণ যাবৎ কারো ভারী গলার আওয়াজ শুনতে পেয়ে আমি থমকে দাঁড়ালাম। দেখলাম অন্ধকারে কেউ যেন এগিয়ে আসছে, হাত দেখাতে দেখাতে। আর কাছে আসতেই আমার সাইকেলের হ্যান্ডেল ধরে বলল, এত রাতে এখানে ঘুরছো কেন? তো আমি বুঝতে পারলাম সেটা একজন মানুষ। আমি বললাম, কেন মানে আমি হারিয়ে গিয়েছিলাম। রাত তখন 2টো বাজে। আচ্ছা, রাত 2টোর সময় ডানলবে একা একা ঘুরছো? জানো এর মানে কি হতে পারে? তোমার ভাগ্য ভালো যে বেঁচে গেছো, নইলে এমন খাবার ওরা ছাড়বে কি? আচ্ছা, উনি বলেছেন নইলে এমন খাবার ওরা ছাড়বে। লোকটি কি বলছে আমি কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবছিলাম মাতাল নয় তো, শেষে যদি এ আবার উল্টাপাল্টা কিছু করে।
তো এরপর সেই লোকটি আমাকে বলল যে তোমার বাড়ি কোথায়। আমি আমার বাড়ির ঠিকানা বললাম। তারপর তিনি আমাকে বললেন আমার সাথে চলো, তোমায় তোমার বাড়ি পৌঁছে দিচ্ছি। যাই হোক, সাইকেলটা তুলে নাও এই রিক্সায়। উনি একজন রিক্সাওয়ালা ছিলেন। লোকটা দেখলাম রিক্সায় লাগানো প্লাস্টিক দিয়ে আমাকে ঢেকে দিল। বৃষ্টি পড়ছে। লোকটি দেখলাম রিক্সার সিটে উঠতে যাবে। অন্ধকার চারদিকে খা খা করছে। এর মধ্যেই রিক্সা এগোলো। রিক্সায় লাগানো ডায়নামোট, আচ্ছা রিক্সায় লাগানো একটা ছোট লাইট ছিল এবং সেটা দিয়ে তিনি সামনের রাস্তাটা দেখছেন এবং বৃষ্টির ছিটেগুলো আটকানোর ব্যর্থ চেষ্টা করে চলেছেন তিনি। অন্ধকারের মধ্যেই লোকটা বলে উঠল, এখানে কয়টার সময় এসেছিলে? আমি বললাম এই 7:30 নাগাদ হবে। এখন তো প্রায় 2:20 বাজে, কোথায় ছিলে এতক্ষণ? তো আমি বললাম যে এখানকারই একটা লোকের বাড়িতে, তিনি নাকি ফ্যাক্টরিতে কাজ করেন। কোন ফ্যাক্টরি? এখানে তো কোনো ফ্যাক্টরি নেই। আর এখানে যে ফ্যাক্টরিটা আছে ডানলপ ফ্যাক্টরি, ওটা তো আজ থেকে প্রায় 17 বছর আগেই বন্ধ হয়ে গেছে। জানি না কার বাড়িতে ছিলে। কথাগুলো শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল আমার। কারণ ওই লোকটাকে দেখে মনে হচ্ছিল উনি জীবন্ত লোক এবং উনি যেভাবে বলছিলেন উনি যেন আজকেই কাজ থেকে ফিরেছেন। অন্ধকারে এই অকল্পনীয় নিরাপত্তাময় রাস্তায় শুধু দুটি প্রাণী, একজন রিক্সা চালাচ্ছে এবং আমি রিক্সায় বসে আছি। রিক্সার প্যাডেলের আওয়াজ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। বৃষ্টিটা জোরে নামলো। তার মধ্যে লোকটা বলল, প্লাস্টিকটা ভালো করে ধরে নাও। আমি তাই করলাম, কিন্তু ততক্ষণে পুরোটা ভিজেই গেছে। আর ঢেকে লাভ কি? বৃষ্টির সাথে চলছে তীব্র হাওয়া। মনে হচ্ছে রিক্সা উল্টে যাবে, কিন্তু এই ঝড়ের সাথে লড়াই করে রিক্সাটা এগিয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর রিক্সাটা গাছতলার নিচে আসলেই কারোর জন্য একটা গলার আওয়াজ শোনা গেল। সেই রিক্সাওয়ালাকে থামার মতো একটা অনুরোধ করছিল মনে হয়। এই কথা শুনে সেই রিক্সাওয়ালাটা আরও জোরে রিক্সা চালানো শুরু করে। আমি হতবাক হয়ে রিক্সাওয়ালাকে বললাম, আপনি এত জোরে চালাচ্ছেন কেন? তো কিছু দূর পার হয়ে যাওয়ার পর রিক্সাওয়ালা আমাকে স্বাভাবিক হলেন রিক্সা। তারপর আমি বললাম যে ওই লোকটাকে যে ছেড়ে এলেন, তো আপনি কথা বললেন না যে তার সাথে? তিনি খ্যাক খ্যাক করে হেসে বললেন, হ্যাঁ, ওকে তোমার মানুষ মনে হয়? এত রাতে এই ফাঁকা জায়গায় কোনো মানুষ দাঁড়িয়ে থাকবে বলে তোমার মনে হয়? রাতের বেলায় কখন কি হয় সেসব কিছুই বোঝা যায় না। লোকটা হঠাৎ সামনের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। রিক্সাটা থামিয়ে দিল। আমি প্লাস্টিক উঁচিয়ে দেখতে পেলাম সামনে ঝোপ জঙ্গলের অন্ধকারে বেশ জমাট বেঁধে আছে। তার মধ্যে থেকে একটা মন্দিরের চূড়ায় উঁকি মারছে। জোরে জোরে একটা জল পড়ার শব্দ হচ্ছে। কিছুক্ষণ পর রিক্সাটা এগোলো। আমি বললাম, ওখানে দাঁড়িয়েছিলে কেন? ভাবছিলাম অন্য পথে যাব কি না, কারণ সামনের রাস্তাটা ভালো না, এই জন্যই রিক্সাটা দাঁড় করিয়েছিলাম। অনেক আগে এখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। আচ্ছা, তখন বৃষ্টি হচ্ছে, কদম গাছটায় বাদুড়গুলো উড়ে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। তখনই আমার কানের পাশ দিয়ে কি যেন একটা বেরিয়ে গেল মনে হচ্ছে এবং আমার গা ঝমঝম করে উঠল। চোখ বন্ধ করে তাড়াতাড়ি তিনি আবারও চলা শুরু করলেন। সামনে আমরা মন্দিরটা পেরিয়ে এসেছি। তখন শুধু সোজা রাস্তা, জমাট বাঁধা অন্ধকার। আচ্ছা কাকু, ওটা কি বেরিয়ে গেল তোমার কানের পাশ দিয়ে? হাওয়া বাতাস। রাতের বেলায় সব হাওয়া বাতাসের রাতে সব কিছু হওয়ার কথা না। হাওয়া বাতাস আবার কি? এই প্রথম শুনল চয়ন। তখন এখানে এত ঠান্ডা কেন কাকু? গঙ্গার পার তো হবে। আচ্ছা, সেটি ঘটনাটা। যাই হোক, সামনে ধান ক্ষেত, আখের ক্ষেত এবং এর ভেতর দিয়ে কিছু দেখা যায় না। সামনে একটা ছোট মন্দির, সম্ভবত শিব মন্দির হবে। দুহাত জুড়ে বাবা মহাদেবের নামে প্রণাম করলেন তিনি। আজকে যা দেখেছি তা সেখান থেকে ফিরে আসতে সপ্তাহখানিক লাগতে পারে। অন্ধকার পেরিয়ে অবশেষে চয়নের চেনা পথ নজরে এলো। চয়ন যেন হারানোর সোনা খুঁজে পেয়েছে। সে কোনোদিন তার বাড়ির রাস্তায় এসে এত খুশি হয়নি। বাড়ির সামনে আসতেই সে দেখতে পেল সেখানে প্রতিবেশীদের ভিড়। রিক্সাটা সামনে আসতেই চয়নের মা, পাড়ার লোক সবাই মিলে কথা বলতে থাকে। কোথা থেকে পেলেন একে? তো তখন তিনি বললেন যে, বাবু, একে আমি ডানলপের একটা জায়গায় পেয়েছি। একটা দরকারি কাজে গিয়েছিলাম, সেখান থেকে ফিরতে অনেক রাত হলো। আর আসার সময় দেখি অন্ধকারে এই ছেলেটা সাইকেল চালাচ্ছে। এত রাতে ডানলপ থেকে ফিরছিলাম। বাবুকে জিজ্ঞাসা করে এসে বলল যে সে নাকি হারিয়ে গেছিল।
তো তাকে প্রশ্ন করেছিলাম সে কোথায় ছিল এতক্ষণ। সে বলল ফ্যাক্টরিতে কাজ করে একটা লোকের বাড়িতে। কিন্তু আপনি বলুন বাবু, এখানে তো সেই ডানলপ ফ্যাক্টরি কত বছর আগে বন্ধ হয়ে গেছে। জানি না কোথায় ছিল। সবগুলো কথা শুনে সবার মাথায় হাত পড়লো। জয়নের বাবা লোকটিকে ভাড়া মিটিয়ে দিলে বাড়িতে ঢুকে পড়লেন। প্রতিবেশীরাও ততক্ষণে বাড়িতে চলে গেছে। জয়নের বাবা জয়নকে বলল, কোথায় ছিল এতক্ষণ? সে বলল যে আমি জয়নের সাথে খেলতে গিয়েছিলাম, তো অনেকটা দূরে চলে গেছে, তো আমি ওকে খুঁজতেই পথ হারিয়ে ফেলে। সব কথা শুনে জয়নের বাবা বলল, আচ্ছা দাঁড়াও। তারপর তিনি জয়নের কথা মতো সোহমের বাসায় ফোন করলেন। তো সোহম ফোন রিসিভ করার পর থেকেই সে বলে যে সে বিকেল থেকে জ্বরে বাসা থেকে আজ বের হয়নি। সেদিন অনেক ঝামেলার পর জয়নের রাতের বেলা বের হওয়া বন্ধ হয়ে গেল। আর বন্ধ না হলেও রাতের বেলা সে একা বেরোনোর সাহস চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল। শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকে আমার পাঠানো ঘটনা। যদি এতটুকুও ভালো লেগে থাকে আমি কৃতজ্ঞ। যদি ভালো না লাগে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আবারও কোনো নতুন ঘটনা কোনো এক সপ্তাহে নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। মোহাম্মদ তানভীর প্রধান, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার। বেলা with রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই। যারা আমাদেরকে দেখছিলেন এবং শুনছিলেন, তো এই মুহূর্তে আমরা লাইভ করছি রেডিও সারাবলার ফেসবুক পেজ থেকে, এবং এর পাশাপাশি আপনারা আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের ফ্রিকোয়েন্সি 98.8 এবং আমাদের ওয়েবসাইট থেকেও। তো দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে দেখছেন। তো আমি আসলে তাদের কথাবার্তাগুলো যেতে চাই যে কে কোথা থেকে আমাদেরকে দেখছেন এবং কার কাছে কেমন লাগছে আজকের ঘটনাগুলো। আজকের ঘটনার সাথেও আমি অনেক ভুল পড়েছি, আন্তরিকভাবে দুঃখিত। সো এখানে তানভীর প্রধান ভাই, আপনার কোনো দোষ নেই। আমি আসলে ব্যস্ততার কারণে আপনার ঘটনাটি পড়ে ফেলতে পারিনি, তারপর চেষ্টা করেছি। আচ্ছা, আমাদেরকে লিটন খান লিখেছেন, উনি মেইল পাঠাতে চান। কীভাবে পাঠাবেন? bhoot.sarabar@gmail.com আমাদের মেইল অ্যাড্রেস। আপনি যদি ফেসবুক লাইভে দেখে থাকেন, সেখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ডান পাশে একেবারে নিচে একটা মেইল অ্যাড্রেস দেওয়া আছে। আপনি সেখানে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর সহ আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। জান্নাত বাপ্পি লিখেছেন, বর্তমানে উনি পলাশবাড়ির পবনাপুর থেকে শুনছেন আমাদেরকে। লিখেছিলেন আমাদেরকে, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি কাকতারুয়া। আচ্ছা, আপনার নামটা জানাবেন। লিখেছিলেন আমাদেরকে রাফি, কেমন আছেন? অনেক ভালো আছি। আব্দুল আহাদ লিখেছেন আদর্শ কলেজ রোড থেকে। আবির এবং সাজ্জাদ ওনারা ভূতবেলায় আসতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল। আচ্ছা, রাতুল ভাইয়ের বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধায়। নয়ন সরকার ভাই ছিলেন আমাদের সাথে ছিলেন সংগ্রাম চৌধুরী সোহাগ, উনি লিখেছিলেন পলাশবাড়ি থেকে অনেক ভালো লাগছে। নাইস প্রোগ্রাম লিখেছেন সাজ্জাদ ভাইয়া, শেষ পর্যন্ত আছি। ইমেলটা অনেক সুন্দর হচ্ছে, নয়ন সরকার ভাই বলেছেন। প্রথম ঘটনাটি আমি পাঠিয়েছি, আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আবদুল্লাহ সিয়াম, আপনার ঘটনাটি আমরা পড়ে ফেলেছি। এস নিশান ছিলেন আমাদের সাথে, বেশ ভয়ানক লিখেছিলেন জান্নাত বাপ্পি। ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল, ভালো লাগলো। লুৎফুল আলমার ভাই লিখেছিলেন আমাদেরকে। নয়ন সরকার ভাই, বেশ ভয়ানক ঘটনা। জিহান লিখেছিলেন আমাদেরকে, যুক্ত হলাম। অলি ভাই ছিলেন আমাদের সাথে, উনি ঢোলভাঙ্গা থেকে আমাদেরকে শোনেন। আমাদেরকে মনিরা তাসিন লিখেছেন গাইবান্ধা সদর থেকে। অলি ভাই আবারও লিখেছিলেন আমাদেরকে, আরও লিখেছিলেন মনিরা তাসিন, নয়ন সরকার তুমি কি সারাদিনই এফএম শোনো নাকি? জি, নয়ন সরকার ভাই রেডিও সারাবেলার সাথে 16 ঘন্টায় যুক্ত থাকেন। সোহাগ মিয়া লিখেছিলেন আমাদেরকে রামচন্দ্রপুর ধোপাডাঙ্গা থেকে আমাদেরকে শুনছেন। লিখেছিলেন আমাদেরকে প্রোগ্রাম অনেক সুন্দর হচ্ছে, রাতে একা একা শুনছেন, অনেক ভয় লাগছে। লিখেছিলেন আমাদেরকে আবারও নয়ন সরকার। সোহাগ মেয়ে লিখেছিলেন ইমেলটা অনেক ভয়ঙ্কর ছিল, ধন্যবাদ। দেখতে পাচ্ছি আমাদেরকে লিখেছেন স্বর্ণা জাহান, গাইবান্ধা থেকে শুনছেন, ভালো হচ্ছে, চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে আছে। আমাদের সাথে ছিলেন ভাইয়া, আমার নাম শান্ত, অনেক দেরি করে যুক্ত হলাম, উনি সালামের মোড় থেকে শুনছিলেন আমাদেরকে। আরিফ হোসেন লিখেছেন ঘটনাটা দারুণ, থ্যাঙ্কস। ঘটনাটা আরও দারুণ হতো যদি আমি গোছালোভাবে আপনাদেরকে পড়ে শোনাতে পারতাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। লিখেছেন সোহেল রানা ভাই, ছোট ভাই কেমন আছো? লিখেছেন গাইবান্ধার ছেলে।
জি আমরা সবাই গাইবান্ধার ছেলে। গেমিং ছিলেন আমাদের সাথে। আচ্ছা আচ্ছা, লিখছেন ভাই তোমার যা গলা পুরো গল্প জমে গেল। ধন্যবাদ ভাইয়া। দারুণ ভয়েস রাতুল ভাইয়া, ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। নয়ন সরকার ভাই আমাদের সাথে ছিলেন। ভাইয়া কেমন আছেন? আমি প্রথমবার রেডিও সারবেলাতে কমেন্ট করলাম। ফুয়াদ ছিলেন আমাদের সাথে। গল্পটা খুব সুন্দর হয়েছে। আব্দুল আহাদ লিখেছেন শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন জান্নাত বাপ্পি, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মনিরাত হাসান লিখেছেন ভাই আমার কমেন্ট পড়ার জন্য ধন্যবাদ। লিখেছিলেন রাতুল ভাই গাইবান্ধার কোথায় বাসা? আপনার গাইবান্ধাতেই আমার বাসা। যাই হোক, লিখেছেন আমাদেরকে মনিরাত হাসান লিখেছেন উনি শেষ পর্যন্ত থাকবেন। নয়ন সরকার ভাই আরও একটা মেইল শোনান। আমার হাতে আরও একটা মেইল রয়েছে, আমার যদি সুযোগ হয় আপনাদেরকে পড়ে শোনাবো। তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কমেন্টগুলোই পড়ছি, আর কথা বলতে চাই না। আমি এবারে চলে যেতে চাই, আমাদের সাথে আছেন আরমান ভাই, তার কাছে যাব এবং আরেকটি ঘটনা শুনবো। যদি সুযোগ হয়, সম্ভব হয়, আমি আরেকটি মেইল আপনাদেরকে পড়ে শোনাবো। তো আরমান ভাই, এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো? এটা সত্যি অনেকটা ভালো লেগেছে। এরকম কিন্তু হতো, যেমন আমরা মানে ছোটবেলায় আমি নিজেই লুকোচুরি খেলেছি। যেমন আমার আশেপাশে কাজিন যারা আছে, পাড়া প্রতিবেশী যে বন্ধুরা ছিল, তো সন্ধ্যাবেলা আগে কিন্তু ইলেকট্রিসিটি ভালোই ঝামেলা করতো। এখন যদিও সন্ধ্যাবেলা ইলেকট্রিসিটি যায় না বলে মানে ওই দিনগুলো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সে সময় দেখা যেত আমাদের মানে বাসার সামনেই খেলাধুলা করতাম বিভিন্ন ধরনের। তো ভৌতিক ঘটনা কখনো ঘটেনি, কিন্তু আজকে যে ঘটনাটি পড়লাম বেশ সুন্দর একটা কনসেপ্ট ছিল। তানভীর প্রধান ভাই যে ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, চয়ন নামে একজন, তিনি এবং তার বন্ধুরা প্রতিদিন সন্ধ্যাবেলা পড়াশোনা শেষ করে লুকোচুরি খেলতেন। আচ্ছা। তো সেখানেই তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বেশ অদ্ভুত। কিন্তু যেমন স্বাভাবিকভাবে যে জায়গাটাতে ওরা খেলাধুলা করতো, সেই জায়গাটা কেউ একজন বাড়ি করে ফেলেছে, যার কারণে সেখানে খেলাধুলাটা বন্ধ হয়ে যায়। এবং তার বন্ধু, তো শেষে তো আমরা জানতে পারলাম যে তাকে ডাকতে এসেছিল সে আসলে তার বন্ধু ছিল না, এবং তার বন্ধু সোহম বাসা থেকেই বের হয়নি। জি। এবং সেই তার বন্ধুর রূপে কেউ একজন ডাকতে এসেছিল, বলছে যে অনেকটা দূরে একটা ফাঁকা জায়গা আছে এবং সেখানে এলাকার সবাই মিলে খেলছে বাকি বন্ধুরা, এবং চল আমরা দুজন সেখানে যাই। এবং সেখানে যাওয়ার পথে বিভিন্ন দৃশ্য দেখেন, এবং সেখানে গিয়ে কিছুক্ষণ পর তার বন্ধু সোহমকে হারিয়ে ফেলে চয়ন, এবং তারপরেই সে রাস্তা ভুলে যায় এবং তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তো এই বেশ ইউনিক ছিল ঘটনাটি। তানভীর প্রধান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদিও ঘটনাটি অনেক লম্বা, আমি অল্প কথার মাধ্যমে আপনার ঘটনাটি বুঝিয়ে দিলাম লিসেনারদেরকে, যাদের বুঝতে একটু সমস্যা হয়েছে। ছোট্ট একটা কথা। জি জি জি। সবাই তো সব জায়গায় আড্ডা দেয়, চায়ের দোকানে, জি জি, হোটেলে, রেস্টুরেন্টে। কখনো কি আড্ডা দিছিলেন যে একটা মানে বাস্তব একটা ভূতের সাথে বসে কথা বলতেছেন, সাপোজ প্রেমিকার সঙ্গে? আচ্ছা আচ্ছা, মানে এই ধরনের জিনিসটা আমার সাথে হয়েছে। আচ্ছা আচ্ছা, জি আমরা সেই ঘটনাটাতেই যাব। আমি জাস্ট এমনি এই ঘটনাটার একটা সারমর্ম আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো বেশ চমৎকার ছিল। থ্যাংক ইউ সো মাচ তানভীর প্রধান, আপনার ঘটনাগুলো বেশ সুন্দর হয়। আপনার এত বড় বড় ঘটনা দেখে মনে পড়ছে যে আরিফুল ইসলাম ভাই এবং জাহিদুল ইসলাম বরকত ভাই আগে বেশ লম্বা লম্বা ঘটনা পাঠাতেন, এবং এই ঘটনাগুলো আপনারা বেশ মনোযোগ দিয়ে শুনতেন এবং বেশ পছন্দ করতেন আপনারা। এছাড়াও আমাদেরকে আরও অনেকেই ঘটনা পাঠাতেন। আসলে আমি এত মানুষ এখন ঘটনা পাঠায়, তাদের নামগুলো মনে রাখা কঠিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে, কিন্তু তারপরও বিশেষ কিছু মানুষ যাদের নাম আমি কখনোই বলি না, প্রথম দিকে আমাদেরকে যারা ঘটনা পাঠাতেন তাদের নামগুলো এখনও মনে আছে আমার। তো যাই হোক, আমি আসলে কাউকেই ভুলি না, প্রত্যেকের ঘটনাই আমার কাছে ভালো লাগে। আপনারা প্রত্যেকেই ঘটনা পাঠাবেন আমাদেরকে। যারা ইমেল পছন্দ করেন ইমেল লিখে পাঠাবেন। আপনারা যদি ঘটনাগুলো লিখে না পাঠান তাহলে আমি আসলে মেইল পড়তে পারবো না, এবং আপনাদের মেইল থেকে বঞ্চিত হবেন আপনারা। তো যাই হোক, আমি আসলে অনেক কথা বলে ফেলছি, চলে যেতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি আরমান ভাইয়ের কাছে। ভাইয়া, আমরা কোন ঘটনা শুনবো আপনার কাছে এবার? বাট আমি ঢাকায় মানে দুইটা কিন্তু ঘটনা বলছি। জি, ঘটনা অনেক আছে, তা বাট সময় করে বলবো অবশ্যই, কিন্তু এইটা যেটা হচ্ছে আমার সঙ্গে, বাট মেয়েটার সাথে রিলেশন করতাম। আচ্ছা আচ্ছা। তো আমার এক পর্যায়ে ওকে খুব পছন্দ করতাম। পছন্দ বলতে ও আমাকে পছন্দ করতো। জি, বলতে গেলে ও স্থানীয়। আচ্ছা আচ্ছা, জি, তাহলে নাম বলার দরকার নেই। না, নাম বলবো না। জি জি জি, হ্যাঁ শুনি আমরা। ওর নামটা বললাম না। আচ্ছা আচ্ছা। সে আমাকে অনেক পছন্দ করতো, আমি ওকে পছন্দ করতাম। এক পর্যায়ে দেখা গেল কি আমি, তারপরে ও ভালোই
চলাফেরা করতেছি আমরা, হুম হুম, মানে কফি শপে যাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, হুম বাট মানে যা মন চায় মানে যেখানে সেখানে চলে যাচ্ছি, বেড়াচ্ছি। হুম হুম, হঠাৎ করে একদিন আমাকে বলল আমি ফোন দিব না তো, হুম বাসায় গেলে ফোন বন্ধ করে রাখবো। ঠিক আছে, আমি বললাম আমার খুব ইচ্ছে ছিল যে তোমার বাড়ির পাশে একটা জায়গা আছে, ওইখানে বসে গল্প করতাম। হুম, বাট আমি বলতে বলতে হুম হুম, সে আমাকে বললো ফোন বন্ধ রাখবো, দেখি আমি চেষ্টা করব। এক পর্যায়ে দেখা গেল কি রাত বাজে হুম, 9:40, সেখানে আবার মানে ও আসছে আমার কাছে, মানে ও তো আসে নাই, মানে ওর ভিতরে অন্য কিছু ছিল, সেটা আমি বলতেছি। ও আমাকে বলতেছে চলো যাই। কোথায়? বলে যে আমার বাড়ির পাশে সুন্দর নিরিবিলি জায়গা আছে। ঠিক আছে, আমি বলছি শুধু কিন্তু গল্পই বলবো, হুম হুম, আর আমি হুম হুম, সিগারেট নেবো 1 প্যাকেট। আচ্ছা, সে বলতেছে না আজকে কোনো সিগারেট খাওয়া কি হবে না। হুম হুম, আমি বললাম কেন? বলে না সিগারেট খাওয়া পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, সিগারেট নিলাম না। আমি বললাম তুমি তো এমনি বলে পছন্দ করো সিগারেট। হুম হুম, বললাম না আজকে তুমি যেহেতু গল্প করবা নিও না। আমি তার সঙ্গে গেলাম। যাওয়ার পরে আমার সাথে বসলো, মানে ওইখানে কিছু ইট রাখা আছে, হুম হুম, ওই ইটগুলো একদম পুরাতন। আচ্ছা, ওর উপরে আমরা দুজন বসলাম। হুম হুম, বসার পরে মানে ও খিটখিট মানে অস্থির অস্থির লাগতেছে মেয়েটার। আমি বললাম কি হয়েছে তোমার? মানে ও আমার পিছে আসবে, হুম হুম, মানে পাশে না থেকে পিছে আসবে, মানে আমাকে ইয়া করার চেষ্টা করতেছে, বাট না মানে কোনো একটা অঘটন ঘটাবে। আমি কিন্তু বুঝেও বুঝতে পারতেছি না। তো এইভাবে বলতে বলতে মানে কিছুক্ষণ পরে দেখি হুম, মানে ওর শরীরটা আচ্ছা, মানে হাতটা ধরলাম এতটা যে নরম হুম হুম, বলার বাইরে, যে আমি ওকে মানে বাট অন্য দিন অন্য কোনো সময় হাত ধরছিলাম তো এইরকম নরম ছিল না। হুম হুম, তো ও বলতেছিল হুম, মাথাটা টিপে দিই আমি। হুম হুম, আমি বললাম, না কেন এরকম শখ হলো কেন আজকে? হুম হুম, আমি বললাম, ঠিক আছে দাও। হুম, তো পিছনে গেছে, আচ্ছা, মানে আমি কিন্তু সামনে খেয়াল করতেছি হুম, যে কেউ রাস্তা দিয়ে যায় কি না। হুম, হুম, মানে আমার মানে কেমন যেন মনে হলো যখন পিছনে গেছে না, তখন মনে হলো যে না আমার পাশে বাতাস দিচ্ছে, আচ্ছা, ও আছে। হুম, কিন্তু মানে এমন একটা জিনিস দেখলাম হুম, হুম, যে আমি কখনো এরকম জিনিস দেখিনি। আচ্ছা, কিরকম? পুরো শরীরে লোম, হুম, হুম, মানে লোমটা যে এত মানে নিখুঁত, মানে হুম, হুম, বলার বাইরে, যে এতটাই সফট। আচ্ছা, আচ্ছা, মানে আমরা যে যে লিলেন কাপড় ইউজ করি না, হুম, 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 তার থেকেও একদম সফট। আচ্ছা, আচ্ছা, মানে পিছনে হাত দিয়ে আমি বুঝলাম, হুম, 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 মানে ওর হাতটা ধরলাম, হাতেও লোম। আচ্ছা, আচ্ছা, মানে মানে আমি বুঝতে দিচ্ছি না যে আমি ভয় করছি, হুম, হুম, হুম। আপনি সবকিছু স্বাভাবিকভাবে নিচ্ছেন? নিচ্ছি হুম, হুম। যে ও আমার মানে মাথা ওনাকে টিপে- বোঝাচ্ছেন যে সবকিছু স্বাভাবিক আছে? জি। হুম। মানে লোমগুলো যথেষ্ট পরিমাণ 3 থেকে 4 ইঞ্চি হবে। হুম, 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 অনেক বড় বড়। হ্যাঁ। আমি বললাম কি করতেছো? হুম, 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 তোমার হাতে চুল কেন? মানে মাথার চুলগুলো কি হাতে ইয়ে করছো? হুম, হুম, মানে আমি ওর সাথে দুষ্টামি জি, জি, জি। করতেছি, হ্যাঁ, হ্যাঁ। মানে আমি ওকে বুঝতে দিচ্ছি না, বাট হুম, হুম, তোমার এই অবস্থা কেন? হুম, হুম, বুঝলেও তো আমি হুম, একটা ভেজালের মধ্যে পড়ে যাবো। হুম, হুম, তো আমার কাছে কিন্তু লাইটার ছিল, হুম, হুম, লাইটার কিন্তু প্রথমে দেখায়নি, আচ্ছা, আচ্ছা, জ্বালায়ও নাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক পর্যায়ে এভাবে কথা বলতে বলতে হুম, হুম, ও আমাকে বলতেছে কবে বিয়ে করবা। হুম, হুম, মানে এভাবে কিন্তু আমাদের ওইখানে আরো অনেক কথা আছে। হুম, হুম, যেমন আমাকে বলতেছে বিয়ে করবে, আমাকে নিয়ে যাবে হুম, হুম, বেড়াতে।
ও আরো মনে করেন যে মানে অনেকটা পছন্দ করে। আমি দেখো, আমি যদি তোমাকে বিয়ে করি তোমার আব্বা মা মেনে নেবে? আমি এবার বললাম তোমার আব্বা মা তো মেনে নেবে না। বলো কেন, তুমি কি মানুষ না? আমি বললাম হ্যাঁ মানুষ। কিছুক্ষণ পর পর দেখতেছি মানে ও আমার মানে হাত দুইটা, ওর হাত দুইটা আমার চিপের দিকে নিয়ে আসতেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাঁধের কাছে, গলার কাছে। হ্যাঁ, এই দিকে নিয়ে আসতেছে। আমি বললাম আমার মাথা এখানে না, এই যে চুল এখানে, আর তুমি আমার চিপের হাতে হাত দিচ্ছ কেন? চিপে মানে ওর হাতের যে লোমগুলো আছে মানে ওগুলো আমার লাগতেছে, মানে আপনার গলায় এবং কানে লাগতেছে। মানে আমি এরকম মানে শিশিরে কখনো আমি পাই নাই। তো এক পর্যায়ে দেখা গেল কি মানে কিছুক্ষণ পর পর একটু ভয়েসটা ভারী হয়ে আসতেছে। আচ্ছা, আমি তাকে বললাম তোমার ভয়েসটা এমন হলো কেন? সে বলতেছে না কই কিছু না তো। আমি বললাম তুমি কি খাইছো? আমাকে বলতেছে কেন কিছু খাইনি তো, হাতে ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, আমি বললাম 1.5 ঘন্টা তো হয়ে গেছে। আচ্ছা, আমরা উঠি। বলতেছি না আর উঠবো না। আমি মানে যখন 2 বার আমার চিপের 2 পাশে হাত নিয়ে আসছে, মানে আমি আর মানে সাহস পাচ্ছি না যে হাতটা টানে ধরে সামনে আনবো। মানে এই ইয়াটা আসতেছে না আমার ভেতরে। আমারও মানে কলজাটাকে মানে অন্যরকম অস্থির আসলে মানে মানুষ হলে তো ব্যাপারটা স্বাভাবিক ছিল, জি, কিন্তু এমন একটা বস্তু আপনি পেছনে ঘুরে তাকাতে পারছেন না, এবং তার হাতের মানে একটা মেয়ে মানুষের হাতে লোম থাকে না, কিন্তু তার হাতের স্পর্শে আপনি পেছন থেকে বুঝতে পারছেন যে অনেক বড় বড় লোম ছিল। এটা আসলে ভয়ানক একটা বিষয়। হ্যাঁ, জি জি, পুরো শরীরে লোম। কিন্তু আমি ওকে একটু পরে বললাম তোমার পা দেখি। একটা জিনিস আমি লক্ষ্য করছি, আমাদের পা কিন্তু সামন দিকে, বুড়া আঙ্গুলটা সামন দিকে। আমি ও পাটা দেখাতে চাচ্ছে না। আমি ঠিক আছে সমস্যা নাই, আমাকে দেখো। আচ্ছা, দেখি পাটা থেকে উল্টা পাচ্ছে। আমার সামনে রিয়েল ঘটনা, মানে আমি হাতটা দিয়ে যতটুকু বুঝছি, আমি কিন্তু লাইট জ্বালাই নাই, ওই জায়গাটা ছিল অন্ধকার। জি, দেখলাম পাটা উল্টা পাচ্ছে। মনে মনে বলি ধরা তো খাইছি, আমি তো এদের বাদশা। আর আজকে আমি এই অবস্থা হয়ে যাই, নিজেকে তো আর বেঁচে ফিরতে পারবো না এখান থেকে। আমি বললাম তোমার পা সুস্থ তো? বলে হ্যাঁ, কেন? আমি বললাম ভাবছি যে মস্কো টস্কো গেছে নাকি। আচ্ছা আচ্ছা, সে আমাকে বারবার মানে ডিস্টার্ব করতেছে, ভালো ডিস্টার্ব করতেছে। আমার মানে আমি বলতে গেলে ওই জায়গায় মানে চেক করে দিতে পারতেছি না, আবার মানে এমন একটা পজিশনে আছেন আপনি, মানে তার হাত দুটো আপনার মাথার কাছে, এবং আপনি যদি পেছনে ঘোরার চেষ্টা করেন মানে কোনো একটা ক্ষতি করতে পারে। আমাদের মানে ভূত বলতে তো এমন একটা বিষয় থাকেই যে মানে ঘাড় মটকাবে, এরকম একটা মানে পর্যায়ে আপনি ছিলেন। জি জি, তবে এই ধরনের মানে মানে আমি ওখানে মিনিমাম 11টা পার হয়েছে তখন, 11টা 10-15 এভাবে করতে করতে এক পর্যায়ে আমি বললাম সামনে আসো তো। ও আসতেছে না। আমিও দেখতেছি যে কত ধানে কত চাল। আচ্ছা আচ্ছা, লাইটের কেন পকেটে আছে রেডি করা। হ্যাঁ, তো আমার কাছে কিন্তু টিস্যু ছিল, টিস্যুটা বের করলাম। আমার বলতেছি কি করো? আমরা কিছু না, যে আমি সিগারেট খাইতে চাইছিলাম, তুমি তো সিগারেট আনতে দিলা না। আচ্ছা আচ্ছা, বলে সমস্যা নাই, সিগারেট কালকে খাওয়াবো। তুমি নাকি সিগারেট খাও? আমি বললাম কেন? আপনার বিশ্বাস অর্জনের জন্য আপনাকে জিজ্ঞেস করছিল। জি, আমাকে বলতেছে তুমি কি সিগারেট খাও? আমি বললাম আমি স্টার খাই, সেটা তুমি জানো। আমাকে বলতেছে স্টার খাও, সমস্যা নেই, কালকে 2 প্যাকেট কিনে দেবো। আমি বললাম
আমার তো লাগে সারাদিনে 1 প্যাকেট 2 প্যাকেট আমি কি করব। হুম হুম, সে এক পর্যায়ে দেখি মানে আমার হুম হুম, চুল টানলো, আচ্ছা। কিছুক্ষণ টানলো, আরো 2 মিনিট টানলো। হুম, টানার পরে এভাবে আবার গল্প বলতে বলতে হুম হুম, একটু পর দেখি মানে ও আমাকে পেছন থেকে জি, মানে মানে জাপটে ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ চেষ্টা করতেছে। হুম হুম, হুম, এবং আমি তো ইয়া করে আছি, মানে ওকে আমি বুঝতে দিচ্ছি না যে আমাকে ধরতে পারবে, হুম, মানে এইটা সময় দিচ্ছি না। হুম হুম, বাট আমি কিন্তু ওখানেই বসে আছি, আমি বিভিন্ন ধরনের কথা বলতেছি হুম, যে আমি দেখবো আজকে আমার সাথে কি ঘটে। আচ্ছা। আমার কাছে তো আগুন আছে। হুম হুম, 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 তো আমি দেখতে দেখতে 40 মিনিট পার হয়ে গেল, 11:40 বাজে। হুম, আমি আরেকবার বললাম, দেখি তোমার মাথাটা। হুম, চুলে হাত দিলাম, দেখি ওর মাথায় চুলের কোনো অস্তিত্বই নাই, হুম, 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 মানে মাথাতেও লোম। হুম, মানে আমি আর বুঝতে দিচ্ছি না যে তোমার শরীরে এত লোম কেন। হুম, আমি বলতেছি চুলগুলো আজকে এত সফট হয়েছে, মানে হুম হুম, শ্যাম্পু করছো? হুম, হুম, বললাম হ্যাঁ, শ্যাম্পু করার পরে কন্ডিশনার দিছি। আচ্ছা আচ্ছা, এই জন্য এত সফট। হ্যাঁ, হুম হুম, আমি আবার ভাবতেছি হ্যাঁ হ্যাঁ, যে না ওনাকে বোঝাচ্ছেন যে উনি যা যা বলছে সব আপনি বিশ্বাস করে যাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, শ্যাম্পু কন্ডিশনার যখন দিচ্ছ ভালো। জি, আমার মানে 12টা বাজে পাচ্ছে না, 12টা বাজার পর পরে মানে ওর আর তর সইতেছে না, হুম হুম, মানে একবার চাপ দিছিল, হুম হুম, মানে 12টা বাজছে প্রায়, হুম হুম, মানে 2 হাতটা দিয়ে চাপ দিছিল হুম হুম, কিছুটা। আচ্ছা আচ্ছা, বাট আমরা যাদের সাথে রিলেশন করি যেভাবে হাতটা ধরে আস্তে করে ও এইভাবে ধরছিল, হুম হুম, ধরার কারণে হুম, আমি বললাম এটা কি হচ্ছে, হুম হুম, আমি তো কোনো অসুস্থ নই, হুম হুম, যে বাট আমার জ্বর বাট আমি বমি করতেছি তা তো না, হুম হুম, তুমি আমার কানে হাত দিচ্ছ কেন? হুম হুম, বলতেছে যে তোমার যদি মাথায় ব্যথা থাকে, হুম হুম, আমার মাথায় ব্যথা থাকলে চিপে হাত দিবা। হুম হুম, আর মাথায় ব্যথা থাকলে তো আপনি বলবেন আপনি। হ্যাঁ আমি বলবো। হুম হুম, সে আবার বলতেছে যে ঠিক আছে বলবো, আমাকে বলতেছে চলো আর একটু সামনে যাই। আমি বললাম, না এখানে বসবো। হুম হুম, মানে আমি যদি আমি কিন্তু ডান বাম আর দেখতে পাচ্ছি না, আচ্ছা, মানে ডানেও তাকাতে পারছি না, হুম হুম, বামেও তাকাতে পারছি না। ওকে, মানে আমি কিন্তু ওর হাতটা ধরে মানে আমি মানে এইরকম মানে কখনো আমি দেখি নাই যে লোমগুলো এত সফট হবে। হুম আমি কখনো এরকম লোম ধরি নাই, হুম, দেখি নাই, কিন্তু আন্ধারের মধ্যে মানে অন্ধকারে হুম হুম, আমি কিন্তু লোমগুলো অনুভব ধরতেছি। করতে পারছিলেন, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি ওরকম সফট কখনো তুলে দেখেও নাই, হুম হুম, আবার ধরেও নাই হুম হুম, যে এরকম মানুষের এরকম লোম হয়। হুম হুম, আর আমার মনের ভিতরে আত্মবিশ্বাস আছে আমি এখান থেকে বাঁচবো। আচ্ছা আচ্ছা, হুম হুম, পরে কি করলাম, টিস্যুটা বের করলাম, হুম বের করে এক পর্যায়ে হুম, লাইটারটা বাই করতে হুম, উনি আমার হাতটা ঠেকাছে, আচ্ছা আচ্ছা, ওখানে বুঝছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাকে বলতেছে আমি এখন চলে যাব। হুম হুম, আমাকে বলতেছে হুম আমি বললাম, কোথায়? হুম, হুম, যে বাসায় চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। আমি বললাম, না আমি যখন বলবো তখন একসঙ্গে যাবো আমরা। হুম হুম, আমি কি করলাম, এই হাতে হুম, টিস্যুটা নিলাম, হুম, টিস্যুটা নিয়ে এক সাইডে টিস্যু হুম, আর এক সাইডে ওর হাতটা ধরছি, হুম হুম, সুন্দরভাবে ধরছি, আচ্ছা আচ্ছা, ধরে সামনে ঝাটকা দিয়ে হুম হুম, টিস্যুতে আগুন ধরাইছি। আচ্ছা আচ্ছা, দেখি ক্ষণিকের মধ্যে উধাও। সঙ্গে সঙ্গে, ইয়েস, আচ্ছা আচ্ছা, অদ্ভুত, অদ্ভুত বিষয়। আমার সাথে মিনিমাম 3.5 ঘন্টা কথা বলছে। হুম হুম হুম। না এটা আসলে অনেক সাহসের ব্যাপার,
আপনি যে বিষয়টা এক্সপ্লোর করেছেন আসলেই না, আমি আবার মনে মনে ভাবি কি যে চায়ের দোকানে আড্ডা দেই, মানে এখানে ওখানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই, কিন্তু আজকে আমি কার সাথে আড্ডা দিলাম? মানে এই প্রশ্নটা তো আপনাকেই করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রশ্নটা আমাদের লিসেনারদের কাছে ছুড়ে দিতে চাই যে এত বিশাল একটা সময় জুড়ে কথা বলা, মানে 3.5 ঘন্টা, এটা কিন্তু খুব কম কথা নয়। যেমন আমরা এখানে বসে আছি সেই 2 ঘন্টা ধরে, 2.5 ঘন্টা হবে। জি, মানে তার আগে আমরা প্রোগ্রাম চলাকালীন 9টা থেকে 11টা এটাই বলি। তো এতক্ষণ কথাবার্তা যে মানে একটা মানুষকে মানে বুঝতে গেলে আপনি 10 মিনিট এনাফ, বা তার চেয়ে কম সময়, 1 ঘন্টা। হ্যাঁ, কিন্তু এতক্ষণ কথা বলার পরে এবং যখন আপনি বুঝতে পারলেন সেটা আসলে মানে মানুষ নয়, এটা মানে আমি আসলে স্পিচলেস যে কি বলবো। বেশ ভয়ঙ্কর ঘটনা ছিল ভাইয়া। তারপর কি হলো? আপনি সেখান থেকে বাসায় ফিরলেন? তারপরে ওখান থেকে আমি ওই খোলা থেকে নামলাম। নামার পরে আমি সামন দিয়ে, মানে ওর বাসার সামন দিয়ে যাব। আচ্ছা আচ্ছা। ও দেখি মানে ওর বাসার সামনে আসতে না আসতে ও দেখি ব্যালকনিতে 2 তলা। আচ্ছা। আমি বললাম তুমি ঘুমাসো নাই? বলে না। আমি বললাম কোথাও গেছিলা? বলে না, আমি এতক্ষণ পড়লাম। আমি বললাম তুমি এতক্ষণ পড়লা, কোথাও যাও নাই তো তুমি? বলে না। আমি তাহলে ঠিক আছে। আমাকে বলতেছে তুমি কোথায় গেছিলা? আমরা তো সামনে গেছিলাম। সে আমাকে বলতেছিল সামনে কে আছে? আমি না, একটা দোকানে গেছিলাম আচ্ছা আচ্ছা, টাকা আনতে। বলে বাসায় যে আমাকে ফোন দিও। আমি বললাম তুমি না ফোন দিতে না বলছো? আবার তুমি না আমাকে কালকে সিগারেট কিনে দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা। 2 প্যাকেট। আমাকে বলতেছে কই না তো, আমি তো এরকম কথা বলিনি কখনো। আমি ঠিক আছে, আমি বাসায় যাই। তখন আমি বাসায় চলে গেলাম। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে কি তার সাথে এই ঘটনাগুলো শেয়ার করেছিলেন, মানে বাস্তব মানুষটাকে? বাস্তব মানুষটাকে বলিনি। বলেননি? আচ্ছা, আসলে ঠিক আছে ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার এই ঘটনাটি বেশ মানে অদ্ভুত রকমের ছিল যে একজন চেনা জানা একজন মানুষ এমনও হতে পারে যে, না যদি এটা সম্ভব নয়, যেমন আনন্দ ভাষায় কথা বলছি এবং মানে প্রোগ্রাম শেষে বা প্রোগ্রামের মাঝখানে ওনার মানে রূপ বদলে যাচ্ছে। যেমন প্রথম ঘটনাটাও কিন্তু এরকম ছিল, দ্বিতীয় মেইলটাতে, যিনি ওই যে বৃষ্টির মধ্যে চয়ন যখন সেই একটা বাড়ির মধ্যে দূর থেকে একটা আলো দেখতে পেয়েছিল এবং সেই বাড়ির সামনে গিয়ে বারান্দায় বসেছিল, ভেতর থেকে একটা লোক আসে, লোক এসে তাকে গামছা দেয় মানে শরীরে পানি মোছার জন্য, এবং তারপর ঘরের ভেতর গিয়ে নিয়ে বসায় এবং তার সাথে তাকে নাস্তা দেয়। এবং কিছুক্ষণ কথা বলার পরে যখন হ্যারিকেনের আলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল, তখন ধীরে ধীরে কিন্তু সেই মানুষটার যে অবয়ব ছিল, যেমন বর্ণনা দিয়েছিলেন, মাথায় চুল ছিল না, দাড়ি খুব অনেক বড় বড় ছিল, যাতে করে ওনার চেহারাটাও ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। যখনই হ্যারিকেনের আলোটা মানে শেষ প্রান্তে ছিল, এবং তখনই সে চয়ন অনুভব করতে পারলো যে সেই লোকটার মানে দাঁতগুলো কেমন যেন অদ্ভুত রকম, এবং হাতের নখগুলো ছিল মানে অদ্ভুতভাবে বেড়ে যাচ্ছিল, বা মানে ব্যাপারটা দেখে সে বুঝতে পারে যে এটা আসলে স্বাভাবিক কোনো মানুষ নন। তো যার মানে এরপরে সে সেখান থেকে দৌড়ে পালায়। তো ঠিক সেরকমই একটা ঘটনা আমরা শুনলাম আরমান ভাইয়ের কাছ থেকে। উনি মানে সরাসরি আসলে এই ঘটনা আসলে মানে অদ্ভুত রকমের ঘটনা, এটা আসলে কার সাথে না ঘটুক, এবং ওনার যেরকম সাহস আছে এই ব্যাপারগুলো থেকে মানে উতরে আসার। এবং আমি বিশ্বাস করি যে মানে কিছু রাশি সম্ভবত থাকে যাদের সাথে ভৌতিক ঘটনা ঘটে, তাদের সম্ভবত মানে রাশি থাকে, যেমন তুলা রাশি যাদের, আপনারও রাশি আছে তাই? আচ্ছা আচ্ছা, আমাকে কি মানে প্রোগ্রামে বলবেন নাকি প্রোগ্রাম শেষে আমাকে বললেন? কিন্তু আমি তো মানে কখনো ভৌতিক ঘটনাগুলো আমার সাথে ঘটে না, বা আমি দেখিনি। আমার ছোটবেলায় একটা ভয় পেয়েছিল। আপনার রাশি মানে ভালো। হ্যাঁ, এই জন্য হয়তো আমি ভৌতিক কিছু আমার সঙ্গে ঘটে না। আপনার তো অভ্যস্ত হয়ে গেছে। জি, এটা ঠিক আছে। আমি ঘটনা শুনতে শুনতে ব্যাপারগুলো খুব মানে ইজি হয়ে যাচ্ছে আমার কাছে। তবে মানে জানি মাঝে মধ্যে ভয়ও লাগে যে মানে এত ঘটনা আমি শুনি বা এত মানে বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করি, তো কখনো যদি আমার সাথে হয় তখন আমি কিভাবে মানে এত এক্সপিরিয়েন্স নেওয়া, এতজন মানুষের থেকে ঘটনা শোনা, যে আপনারা কিভাবে এখান থেকে বেরিয়ে আসলেন। তো আমি যখন আমার সাথে ঘটনাগুলো ঘটবে, তবে আপনি তো বাদশা,
কেন কিরকম? যেন আচ্ছা, আমরা এই যে কথাগুলো বলি মানে গল্পগুলো শোনাই, হ্যাঁ হ্যাঁ জি আপনি এদিক দিয়ে বাসা, তবে যাদের যাদের যে গল্পগুলো বলেন, নাম বলে কোথায় কি হয়েছে না হয়েছে, তবে আপনি কিন্তু 1 নম্বরের বাসা। আচ্ছা আচ্ছা কিরকম একটু যদি এক্সপ্লেন করতেন। আপনি তো হিসেবে মহাজন। মহাজন, জি। আচ্ছা আচ্ছা, কিন্তু কোন দিক দিয়ে, যেমন সেটাই শুনতে পাচ্ছি। আপনি আমাকে, আপনি বড় ভাই আমার, আপনি আমাকে ফোন দিচ্ছেন, আপনার কথাটা ফলাইতে পারতিস না। যেমন এই জিনিসগুলো আমি নিজের ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার কাছে এসে শেয়ার করি। আচ্ছা, আপনি আবার ভাই আছে, বোন আছে, অনেক ফ্রেন্ড আছে, তার কাছে আপনি শেয়ার করেন, তো আপনি সেই ক্ষেত্রে মহাজন না? মহাজনের কোনো সমস্যা নেই। না না না, সেটা না, ওই কথা আমি বলিনি। যাই হোক, তো অনেক অনেক ধন্যবাদ আরমান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। বেশ চমৎকার একটা সময় কাটলো এবং অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা আমরা শুনলাম, এবং আপনি নিজেও কবিরাজি কাজ করেন এবং সেই জায়গা থেকে কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন। যেমন প্রথম 2টি ঘটনা আপনি জিন ছাড়িয়েছেন, এমন 2টি ঘটনা বললেন, এবং শেষের যে ঘটনাটি বললেন এটি আরও অদ্ভুত। এটা আসলে চমৎকার লেগেছে আমার কাছে সব মিলে আজকের আয়োজন। এবং লিসেনার যারা আমাদেরকে দেখছিলেন, আমি আসলে দেখতে চাই বা জানতে চাই তাদের কাছে আজকের বিষয়গুলো কেমন লাগছে। তো অনেকেই ছিলেন আমাদের সাথে, তাদের কথাবার্তাগুলো পড়লাম, এবং একটা সময় হ্যাঁ, এই যে আমি যে কথাটাতে ছিলাম যে মানে এত ঘটনা নিয়ে আমি বলি আপনাদেরকে, বা এত ঘটনাগুলো শুনি, মানে কখনো যদি আমার সাথে হয় তখন আমি কি করবো, এটাই আমার সবসময় মনের মধ্যে একটা বড় প্রশ্ন। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন নয়ন সরকার ভাই, উনি লিখেছেন যে অন্য কোনো সময় রেডিও সারাবেলা শুনবেন। ধন্যবাদ নয়ন সরকার ভাই, উনি আমাদের নিয়মিত শ্রোতা। আমাদের সাথে সালামের মোড় থেকে ছিলেন রাতুল, ওনার নামও রাতুল, লিখেছেন রামচন্দ্রপুর সরকারি বিদ্যালয় মাঠ থেকে শুনছি ভাই, অনেক ভালো লাগছে, শেষ পর্যন্ত থাকবেন উনি জানিয়েছেন। আমাদের সাথে নিস্তব্ধ শহর ছিলেন মুনতাসির, ছিলেন আমাদের সাথে। আমাদের সাথে ছিলেন নাফিস, আমি ওয়াইফাই ইউজার, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা উনি লিখেছেন ওয়াইফাই ইউজার, এবং ওয়াইফাই চলে গিয়েছিল এই জন্য যুক্ত হতে পারেননি। লিখেছিলেন আমাদেরকে সুমন আজকের প্রোগ্রাম, আচ্ছা আচ্ছা ওকে ফাইন। আমাদের সাথে ছিলেন হাই ভাই, আমি সুমন ইসলাম, বাসা খেয়াঘাট। লিখেছিলেন আমাদেরকে মুনতাকিম তাসিন, আচ্ছা আচ্ছা কি একটা লিখেছেন কথা, আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন রাতুল ভাইয়া, আবারও আসবো অন্য কোনো সময়। লিখেছিলেন আমাদেরকে সবুজ চাকরিজীবী, অনেক ভয় লাগছে। আমাদের সাথে ছিলেন নাফিস ভাই, উনি লিখেছিলেন আমাদেরকে। দেখতে পাচ্ছি আমাদের সাথে ছিলেন সীমান্ত ইসলাম, উনি হাই লিখেছিলেন। ফুয়াদ লিখেছেন ভাই আমি ঘরের মধ্যে একা শুনছি, খুব ভয় লাগছে। নয়ন সরকার ভাই আবারও লিখেছেন যে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা সব মিলে প্রোগ্রাম ভালো হচ্ছে, আচ্ছা আছি আর অল্প কিছুক্ষণ। আমাদের সাথে ছিলেন তাসিন, উনি লিখেছেন ভাই অনেকক্ষণ ধরে শুনছি, ভালো লাগছে, কেবল কমেন্ট করলাম, আপনি কেমন আছেন? যারা অনেক ভালো আছে। সাজ্জাদ লিখেছেন খুব ভয়ানক ঘটনা। সোহেল রানা লিখেছিলেন আমাদেরকে ছোট ভাই তুমি চিনেছ, তুমি গায়ে বান্ধা, আচ্ছা আচ্ছা রানা ভাই, হ্যাঁ আমি চিনেছি ভাই আপনাকে, প্রথমেই আপনার নাম দেখে চিনেছি। রানা ভাই ছিলেন আমাদের সাথে, সোহেল রানা। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান রাসেল, উনি লিখেছেন ভাইয়া আরও ভৌতিক গল্প বলেন, ঢাকা থেকে শুনছিলাম। আপনি চাইলে আমাদের অন্য এপিসোডগুলো শুনতে পারেন, আমাদের ফেসবুক পেজেই পুরোনো ঘটনাগুলো পাবেন। লিখেছিলেন আমাদেরকে লিখন সরকার, উনি 2 চাচা ভাতিজা মিলে শুনছেন। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে ঘটনা শুনতে শুনতে একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি, এবং শেষ মুহূর্তে আমাদের সাথে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত HM মুনতাকিম।